আচ্ছা, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যাকাউন্টিং পিডিএফ, এটা আবার কার আইডি? অ্যাকাউন্টিং পিডিএফ নামে একটা আইডি দেখছি, আইডিটা কার? আচ্ছা, হ্যাঁ, সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? সবাই একটু কমেন্ট করেন তো ভাইয়া, সবাই একটু ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশা করি সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের, সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কেন গুরুত্বপূর্ণ আপনারা তো জানেন। এই চ্যাপ্টারটা থেকে এইচএসসিতে প্রশ্ন আসে এবং অ্যাডমিশন টেস্টে আপনি 2 থেকে 3টা প্রশ্ন পাবেন এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তো সেই কারণে এই চ্যাপ্টারটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। ওকে, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আশা করি সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, আচ্ছা, আশা করি সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এবং ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি লাইভে 126 জন যুক্ত হয়েছেন। ওই প্রতিদিনের মতো একই কথা ভাইয়া, ক্লাসের প্রথমেই বলবো লাইভটা একটু শেয়ার করে দেন, কষ্ট করে ক্লাস নিচ্ছি, এবং একটু ভাইয়া বন্ধুদেরকে মেনশন করে দেন। জাস্ট ওয়ান টাইম বলবো, একবার, ঠিক আছে? সবাই একটু শেয়ার এবং মেনশন করে দেবেন। আমি মনে করি শেয়ার এবং মেনশন করে দেওয়া আপনার দায়িত্ব, তাই না? যে এত কষ্ট করে আমরা কিন্তু সকল টিচাররা আপনাদের জন্য ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, তো সেই জন্য আপনার সেই দায়িত্ববোধ থেকে সবাই যেটা করবেন, একটু লাইভটা শেয়ার এবং মেনশন করে দেবেন বন্ধুদেরকে, যাতে করে সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি, ঠিক আছে ভাইয়া? তো খুব দ্রুত একটু লাইভটা শেয়ার করে দেন এবং মেনশন করে দেন বন্ধুদেরকে, ঠিক আছে ভাইয়া? খুব দ্রুত যাদের শেয়ার করা এবং মেনশন করা হয়ে যাবে তারা একটু ডান লিখে দিবেন। ওকে, তাহলে বুঝতে পারবো যে কে কে আমাদের শেয়ার করছে লাইভটা, ঠিক আছে ভাইয়া? সবাই একটু শেয়ার এবং মেনশন করে দিন। ওকে, দেখতে পাচ্ছি 150 জন যুক্ত হয়েছে আমাদের সাথে, তাই না? 150 জন আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। সবাই একটু ভাই খুব দ্রুত, হ্যাঁ খুব দ্রুত একটু লাইভটা শেয়ার এবং মেনশন করে দিবেন। ওকে ওকে, জি স্যার, ওকে স্যার, শেয়ার ডান, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিন। হ্যাঁ, আচ্ছা, 160 জন। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, ভেরি গুড। ওকে, 160 জনের মতো হয়ে গেছে। আমরা 200 জন হলে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব, তারপরে আস্তে আস্তে সবাই আসবে আশা করি। ওকে ওকে, অ্যাকাউন্টিং পিডিএফ, এটা কার আইডি? আমার ছবি দিয়ে, এটা আইডিটা কার? বুঝছি না। ওকে ওকে, ডান। আচ্ছা, তাহলে আজকে আমাদের এমসিকিউ উইকের 4 নাম্বার ক্লাস করতে যাচ্ছি আমরা, তাই না? তো 4 নাম্বার ক্লাসে আমরা অনুপাত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আমি অনুপাত বিশ্লেষণের উপরে আমি কিছু সিকিউ প্রশ্ন সমাধান করে দিয়েছি। যারা অ্যাকাউন্টিং ক্লাব ইউটিউব চ্যানেলে যদি যান আপনি, তাহলে দেখবেন যে এখানে সিকিউ এর বোর্ড প্রশ্ন সমাধান করা আছে। আপনারা যারা এই চ্যাপ্টার নিয়ে একটু শঙ্কিত আছেন বা এই চ্যাপ্টার নিয়ে যারা কনফিডেন্স পান না, তারা অ্যাকাউন্টিং ক্লাব ইউটিউব পেজে যে অনুপাত বিশ্লেষণে দেখবেন একটা প্লে লিস্ট করা আছে, বা এই প্লে লিস্টে যে যদি ভিডিওগুলো দেখেন, সেখানে সব সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রশ্নগুলোকে সমাধান করা হয়েছে। আমার মনে হয় যে সেখানে যে 60টা ভিডিও দেওয়া আছে, এই 60টা ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে আমার মনে হয় যে এই চ্যাপ্টার থেকে 20 মার্ক আপনারা খুব সহজে ক্যারি করতে পারবেন। ওকে ভাইয়া? তো যারা এখনো দেখেননি বা যাদের সমস্যা আছে, তারা সুন্দর করে একদিনই বসবেন, কোনো এক্সট্রা কথাবার্তা নাই, কোনো প্রচারণা নাই, কিচ্ছু নাই। জাস্ট সিকিউ প্রশ্ন নিয়ে এসেছি, সমাধান করাই দিয়েছি, একটা সেকেন্ডও আপনাদের নষ্ট হবে না, ঠিক আছে ভাইয়া? তো ক্লাসগুলো করে নেবেন, তাতে করে সিকিউতে আপনাদের যে প্রবলেমগুলো আছে, সে প্রবলেমগুলো আমার মনে হয় যে সমাধান হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? স্যার, গতকাল করেছি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আর যারা করেননি তারা হচ্ছে ক্লাসগুলো করতে পারেন যদি আপনাদের সমস্যা থাকে, ঠিক আছে ভাইয়া? তাহলে আমি দেখতে পাচ্ছি, কই আর ছেলে মেয়ে কই? আজকে ক্লাস করা ডান। ফার্স্ট পেপারের উপরে সিকিউ ক্লাস দেন স্যার। হ্যাঁ ভাইয়া, সব কিছুর ওপরেই দিব, কিন্তু আমার একটা জিনিস খুব একটু লাগছে যে আপনারা সবাই মিলে আমাকে মেসেজ করছেন, তো এটা তো একটু সবার মেসেজে রিপ্লাই করা বা এই করা একটু ঝামেলা না? আপনারা আমাকে সময় দেন, আমি যতদিন জীবিত আছি চেষ্টা করব যে আপনাদের যতটুকু করা যায় আপনাদের জন্য আমি করব, ঠিক আছে? এতটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি। আগের ব্যাচগুলোতেও করেছি, আপনাদেরকেও করব। ওকে ভাইয়া? তো এতটুকু একটু সময় আমাকে দেন। আপনারা সবাই মিলে যদি বলেন যে আমার কাছে 1-150 যদি মেসেজ আসে, সবাই সব চ্যাপ্টার নিজেদের মতো করে যদি বলেন, তাহলে আমি কোনটাই ফোকাস করব? তো এই জিনিসগুলো একটু বিরক্তিকর। আমার যেটা করার আমি আস্তে আস্তে করে দেবো আপনাদের জন্য, ঠিক আছে ভাইয়া? তো এটার জন্য টেনশন নিয়েন না। ওকে
বিনিয়োজিত মূলধন নিয়ে সমস্যা, বিনিয়োজিত মূলধনের সমস্যার সমাধান করা হয়েছে। আপনি যদি ক্লাসটা করতেন তাহলে সে সমস্যার কথা এখানে বলতেন না। ওকে, সে সমস্যার সমাধান করা হয়েছে। দেখেন আমরা অনুপাতের ক্ষেত্রে আসি, ঠিক আছে? দেখেন অনুপাতের ক্ষেত্রে আমরা আসি, ঠিক আছে? দেখেন অনুপাত থেকে যে প্রথম প্রশ্নটা আমাদের যেটা বলছে, দেখেন অনুপাত হলো দুটি রাশির কি, এই যে যে অনুপাত, হ্যাঁ, এই অনুপাতকে ভাগফল আকারে প্রকাশ করা যায়। কিভাবে ভাইয়া? ভাগফল হিসাবে প্রকাশ করা যায়। তাহলে দুটি রাশি বা দুটি সংখ্যার মধ্যে যখন আমরা কোনো কিছুকে ভাগ আকারে প্রকাশ করি, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা অনুপাত বলতে পারবো, ঠিক আছে? তাহলে অনুপাত হলো দুটি রাশির কি বলেন তো ভাইয়া? অনুপাত হলো দুটি রাশির কিন্তু ভাগফল, তাই না? আমরা দেখি যে চলতি অনুপাতের সূত্র কি, ওপরে দেখি চলতি সম্পদ, এটাকে আমরা ভাগ দিই কি দিয়ে ভাইয়া? এটাকে আমরা ভাগ দিই হচ্ছে চলতি দায় দিয়ে, তাই না? তাহলে এটা কিন্তু ভাগ করি আমরা, ভাগ করার পরে আমরা কি করি, যে মানটা আসে আমরা লিখি 2:1, তাই না? তাহলে সেই জায়গা থেকে আমরা কি বলতে পারি? অনুপাত হলো দুটি রাশির কি, অনুপাত হলো দুটি রাশির ভাগফল। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ওকে ভাইয়া, ওকে, নেক্সটে যাই। আমি সব পেপারেরই সব সলভ করাবো, ঠিক আছে ভাইয়া? দেখেন এই জায়গাতে দেখেন এই প্রশ্নটা আপনারা দেখছেন না, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড 17তে আসছে, ইউনিভার্সিটি অ্যাডমিশনেও এই প্রশ্নটা আসে, জানেন? ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এই প্রশ্নটা আসে। কি বলছে ভাইয়া দেখেন তো, এখানে বলছে স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের অনুপাতকে কি বলে? কি বলেছে ভাইয়া? স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা, তাই না? তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা অনুপাতকে বলা হয় চলতি অনুপাত। কি অনুপাত ভাইয়া? স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতার অনুপাতকে কি বলা হয় ভাইয়া? চলতি অনুপাত বলা হয়। কেন? কারণ দেখেন এই যে স্বল্পমেয়াদী দায়, স্বল্পমেয়াদী দায় আপনি কি দিয়ে পরিশোধ করবেন? চলতি সম্পদ দিয়ে। আর স্বল্পমেয়াদী দায় বলতে কাকে বোঝাচ্ছে? চলতি দায়কে বোঝাচ্ছে। তাহলে আমাকে বলেন তো এই চলতি সম্পদ এবং চলতি দায় নিয়ে কোন অনুপাত নির্ণয় করা যায় ভাইয়া? উত্তর হচ্ছে চলতি অনুপাত। তাহলে আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা মানে কি অনুপাত? চলতি অনুপাত। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি এটাও। ওকে, এখন আমরা নেক্সট ইম্পর্টেন্ট যে এমসিকিউ সেখানে যাই। দেখেন কি বলেছে, তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করা যায় কোন অনুপাতের মাধ্যমে? এর আগে আমরা দেখেছিলাম কি ভাইয়া? স্বল্পমেয়াদী দায়, তাই না? এর আগে আমরা দেখলাম স্বল্পমেয়াদী দায়। তাহলে স্বল্পমেয়াদী দায় থাকলে উত্তর কি হবে? চলতি অনুপাত। ওকে ভাইয়া, আর এখন স্বল্পমেয়াদী না বলে কি বলছে? তাৎক্ষণিক দায়। তাহলে ভাইয়া যদি বলে তাৎক্ষণিক দায় বা আপনার যদি বলে দ্রুত দায় পরিশোধ ক্ষমতা, কি ভাইয়া? দ্রুত দায় পরিশোধ ক্ষমতা, দুটি একই কথা। ওকে, যখন বলবে তাৎক্ষণিক দায় বা দ্রুত দায় পরিশোধ ক্ষমতা, তখন এটি যাচাই করা যাবে কি দিয়ে জানেন? তখন এটি যাচাই করা যাবে হচ্ছে ত্বরিত অনুপাত দিয়ে। কি অনুপাত ভাইয়া? ত্বরিত অনুপাত। ওকে, ত্বরিত অনুপাতের আরো নাম আছে, তাই না ভাইয়া? দ্রুত অনুপাত, ত্বরিত অনুপাত, আর কি আছে বলেন তো দেখি? অগ্নি পরীক্ষা অনুপাত, তাই না? তো এগুলো যে কোনোটাই কিন্তু থাকতে পারে। আবার ইংরেজিতে বলে অ্যাসিড টেস্ট অনুপাত, ঠিক আছে? অনেকগুলো নাম কিন্তু এই অনুপাতের। ওকে, তাহলে তাৎক্ষণিক বা দ্রুত দায় পরিশোধ ক্ষমতা যাচাই করব আমি কি দিয়ে ভাইয়া? ত্বরিত অনুপাত দিয়ে, তারপরে কি দ্রুত অনুপাত দিয়ে, অগ্নি পরীক্ষা অনুপাত দিয়ে, বা অ্যাসিড টেস্ট অনুপাত দিয়ে। মনে থাকবে ভাইয়া সকলের? বলেন তো দেখি, এটা কি সকলের মনে থাকবে? তাহলে এটার উত্তর কি হবে দেখি তো অপশনে, বলেন অপশনে কি আছে? দেখেন অপশনে কিন্তু কি বলেছে? অ্যাসিড টেস্ট অনুপাত বলেছে। দেখছেন আমি কতগুলো নাম লিখে দিলাম, তার মধ্যে কি অ্যাসিড টেস্ট ছিল না ভাইয়া? আমি কিন্তু অনেকগুলো নাম লিখে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু অ্যাসিড টেস্ট অনুপাতটাও ছিল। তো অ্যাসিড টেস্ট যদি আমরা না জানতাম তাহলে কিন্তু ভুল করে ফেলতাম। তাহলে ত্বরিত অনুপাত, তারল্য অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত বা দ্রুত অনুপাত নামে এই অনুপাতকে ডাকা হয়। ক্লিয়ার ভাইয়া কনসেপ্ট? ওকে, নেক্সটে যাই আমরা, দেখি। ও আচ্ছা, নেক্সটে দেখেন আপনাদেরকে আমি একটু বিশেষভাবে কিছু জিনিস আমি একটু বোঝাই দিই। কিছু জায়গায় একটু কনফিউশন তৈরি হচ্ছে, হ্যাঁ 2 মিনিট একটু সময় দেন, আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি সব কিছু বোঝাই দিই। ওকে, এই কোর্স নিয়ে কিছু কনফিউশন আপনাদের মনে প্রশ্ন বা কিছু জিনিস আসছে, এগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। 2 মিনিট সময় দেন। আমাদের এই আপনার ছবি দিয়েও একটা ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে নক দিয়ে বলছে 1000 টাকা একটা নম্বর দিয়ে ওই নম্বরে দিতে বললো, শুধু বললো যে কয়েকজনকে 1000 টাকায় ভর্তি করিয়ে দিব, শুধু ওই নম্বরে টাকা দিলেই হবে। পরের দিন সকালে উঠে সব মেসেজ রিলিজ করে দিয়েছে আর মেসেজ সিন করছে না।
আচ্ছা, এটা একটু ইয়া করেন তো কাজল, আপনি হচ্ছে ওই আইডিটা আমাকে একটু দিয়েন, হ্যাঁ, কে এটা করছে এটা আমাকে দিয়েন, আমি তার বিরুদ্ধে সাইবার ক্রাইমে কিন্তু মামলা করার কিন্তু ব্যবস্থা আছে, ঠিক আছে? আমি কিন্তু এটা করব, যারা 2 নাম্বারই করবে এভাবে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিব আমরা, এবং এর আগেও নিয়েছি কিছু ছেলে মেয়েতে যারা এইভাবে করে। ওকে, তাহলে আপনি একটু যে আইডিটা থেকে এটা করেছে একটু হচ্ছে আমাকে একটু মেসেজ দিয়েন। ওকে, আমার আইডি হচ্ছে 2টা, ঠিক আছে? এই 2টার বাইরে আমার কোনো আইডি নাই, তো সেভাবে আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করবেন। আর এই জিনিসটা হয়েছে আপনি আমাকে জানাননি কেন কাজল, বলেন তো? এটা আপনার উচিত ছিল দ্রুত জানানোর, আপনি কেন জানাননি? এটা আমাকে জানাবেন, ইনবক্স দিয়ে আপনি আমাকে জানাই দেবেন, ঠিক আছে? কে এটা করছে? এত সহজ না তো ভাইয়া, এত সহজ না। ওকে, দেখেন তাহলে, দেখেন কিছু জিনিস আমি একটু ক্লিয়ার করে নিই, 2 মিনিট সময় দেন আমাকে, ঠিক আছে? 2 মিনিট একটু সময় দেন। এই যে ব্যাচটা আমাদের, এই ব্যাচে কিন্তু টোটাল 337টা ক্লাস আছে, অনেকে ভর্তি হয়ে গেছেন। আমরা অনলাইন পরীক্ষা নিব 250টা, 4টা বই পাবেন আমাদের। কয়টা বই ভাইয়া? 4টা বই। এই বইগুলো কিন্তু ভাই একবারে কুরিয়ারে যাবে, হ্যাঁ, মানে প্রিন্ট করা বই, ক্লিয়ার? আর 2টা বই দিচ্ছি আমরা, ঠিক আছে? 2টা বই দিচ্ছি, এই 2টা বই পিডিএফ বই পাবেন। কি 2টা বই পিডিএফ ভাইয়া? সেটা হচ্ছে ভোকাবুলারির একটা বই, আমাদের এই ভোকাবুলারি প্ল্যান করা আছে, বুঝছেন? ইংলিশ ভোকাবুলারি কিন্তু মুখস্থ করতে হয় ইংরেজির জন্য, ডে বাই ডে প্ল্যান করা আছে, ওই ডে বাই ডে এর উপরে এক্সাম হবে। আর একটা হচ্ছে ডিউ রিটেন বুক, হ্যাঁ, ডিউ রিটেনের একটা বুক পাচ্ছেন। এখন বলতে পারেন যে ভাই ডিউ রিটেনের জন্য বা প্রিন্ট বই দিচ্ছেন না কেন? ডিউ রিটেনের জন্য প্রিন্ট বই এই কারণে দরকার নাই, কারণ ডিউ রিটেনের উপরে আমাদের আলাদা ক্লাস আছে যেটা এখানে সমাধান করাবো, ঠিক আছে? তো ওটার জন্য আলাদা আর বইয়ের কোনো দরকার নাই, দিলে আবার দেখা যাচ্ছে কোর্স ফি বেড়ে যেত, ঝামেলা হয়ে যেত, ঠিক আছে? তো সেটা আসলে দরকার নাই, ক্লিয়ার ভাইয়া? তো এই জায়গায় দেখেন আরেকটা জিনিস দেখেন, তাহলে আমাদের এখানে বই পাচ্ছেন কিন্তু 4টা। ওকে, এখন 2টা ইবুক পাচ্ছেন, এবং সেই সাথে সাথে আপনারা জানেন যে 15 জুন পর্যন্ত ভর্তি হইলে আমরা 3500 টাকায় ভর্তি নিচ্ছি। এখন এখানে প্রশ্ন হচ্ছে ভাইয়া 15 জুনের মধ্যে কেন ভর্তিটা কনফার্ম করব? তার কারণ হচ্ছে দেখেন এতগুলো বই দিতে হচ্ছে আপনাদেরকে, টি শার্ট দিব, সব কিছু দিব, আপনাদের একটা প্রস্তুতির ব্যাপার আছে না, যে রাইট টাইমে বই টি শার্টগুলো আপনাদের কাছে পৌঁছাই দিতে হবে। তা আপনি যদি লেট করে ভর্তি হন তাহলে কি হবে? এই জিনিসগুলো তৈরি করে কুরিয়ার করে আপনার কাছে পৌঁছাইতে হয়তো এমনও হয়ে যেতে পারে যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অ্যাডমিশন টেস্টের, কিন্তু আপনি এখনো বই পাননি, আমরা পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছি, বাসায় পরীক্ষা দেওয়ার প্রশ্ন পাননি, এমন কিন্তু ঝামেলা হতেই পারে, বোঝা গেছে? তো এই ঝামেলায় যদি আপনারা যাতে না পড়েন সেই কারণে ভর্তিগুলো আগে নিয়ে নেওয়া হচ্ছে, প্লাস সেই সাথে সাথে আপনাদেরকে কিন্তু আমাদের এইচএসসি গ্রুপেও অ্যাড করে দেওয়া হচ্ছে। তো এই কারণগুলোর জন্যই কিন্তু ভর্তিটা আগে কনফার্ম করা জরুরি, কারণ আপনারা কয়জন ভর্তি হচ্ছেন না হচ্ছেন তার উপরে ভর্তি করে আমাদের যে প্রস্তুতি, এখানে কিন্তু বিশাল প্রস্তুতি ভাইয়া, যে বইগুলো দিচ্ছি, টি শার্ট দিচ্ছি, কলম দিচ্ছি, এখানে একটা বিশাল প্রস্তুতির ব্যাপার আছে, আপনাদের বাসা পর্যন্ত পৌঁছাইতে হবে জিনিসগুলো। তো এগুলো মুখের কথা না যে বললাম আর চলে গেল, বিষয়টা কিন্তু এমন না। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? তো এই কারণে হচ্ছে এই জিনিসটা হচ্ছে খুব বেশি জরুরি আপনাদের জন্য ভর্তিটা কনফার্ম করা, এই কারণে বলা হচ্ছে যে যেভাবেই হোক 15 তারিখের মধ্যে কনফার্ম করে রাখেন, তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের প্রস্তুতিটাও সহজে নিতে পারবো। ওকে, এখন এই 15 তারিখে কনফার্ম করে রাখেন, যাদের একটু সমস্যা এরকম ফিল করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন, সেটাকে কিভাবে কি করা যায়, কিন্তু বাংলা কথা ভর্তিটা কনফার্ম করে রাখেন। ওকে, এখন দেখেন অনেকে হয়তো দেখেছেন বা একটু কনফিউশন ক্লিয়ার করি, আমরা কিন্তু বই দিচ্ছি, দেখেন এখানে বই দিচ্ছি কিন্তু 4টা বই দিচ্ছি, এই যে দেখেন 4টা বই দিচ্ছি, অ্যাডমিশন, মেডিসিন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই বইটা হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, মানে কি ভাইয়া? বিগত সালের চ্যাপ্টার ওয়াইজ আমি বলছি, প্রতিটা ইউনিভার্সিটিতে যে প্রশ্ন এসেছে সব প্রশ্নগুলো দেয়া থাকবে, প্র্যাকটিস। ওকে ভাইয়া, নেক্সটটা দেখেন অ্যাডমিশন মেডিসিন বাংলা ইংলিশ বই দিচ্ছে, বাংলা ইংলিশ বইয়ে বিগত সালের যত বাংলা ইংরেজির যত প্রশ্ন যাবতীয় যা কিছু আছে সব চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়াইজ সাজানো আছে। ওকে, আর এটা দেখেন আমরা কিন্তু একটা প্রশ্ন ব্যাংকও দিয়ে দিচ্ছি, দেখেন কি মজার বিষয়, একটা প্রশ্ন ব্যাংক দিয়ে দিচ্ছি। ঢাবি বলেন, রাবি বলেন, চট্টগ্রাম বলেন, গুচ্ছ বলেন, জাহাঙ্গীরনগর বলেন, যতগুলো ইউনিভার্সিটি আছে না ভাইয়া, এই ইউনিভার্সিটির বিগত সালের বছর ওয়াইজ একটা প্রশ্ন ব্যাংক কিনে দিচ্ছি। এই প্রশ্ন ব্যাংক কিন্তু প্রতি বছর স্টুডেন্টরা আগেই কিনে, আর প্রতিটা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক কিনতে দেখা যাচ্ছে প্রচুর টাকা খরচ হয়ে যায়। এই প্রশ্ন ব্যাংক কিন্তু আপনার নিম্নে 5 থেকে 700 টাকা খরচ করে স্টুডেন্টরা, বুঝছেন? সেই জিনিসটাও কিন্তু আমরা প্রশ্ন ব্যাংক দিয়ে দিচ্ছি, এবং শুধু দিয়ে দিচ্ছি না, জিনিসগুলোকে আমরা সমাধান করাই দিব, বোঝা গেছে?
তাহলে এই যে দেখেন প্রশ্ন ব্যাংকটা আপনি পেয়ে যাচ্ছেন। শুধু তাই না, এই প্রশ্ন ব্যাংকের আরেকটা অংশে থাকবে এক্সাম বুক বলছি, এটা দেখেন প্রশ্ন ব্যাংক এন্ড এক্সাম বুক। এক্সাম বুক মানে কি, যে চ্যাপ্টারটা পড়াচ্ছি ওই চ্যাপ্টারের উপর অনলাইনে একটা টেস্ট হবে, আবার অফলাইনে যাতে বাসায় পড়ার পরে কেমন হইলো আপনার একটা টেস্ট দিতে পারেন, সেজন্য সে অফলাইন এক্সামের প্রশ্নগুলো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে দেখেন অ্যাডভান্টেজ কতগুলো, ঠিক আছে। এরপরে দেখেন কোর্স আউটলাইন অ্যানালাইসিস বুক দিচ্ছি। ভাই কোর্স আউটলাইন কি? কোর্স আউটলাইন মানে কোর্সের যাবতীয় কোন দিন কোন ক্লাস হবে আপনার, না হবে কি হবে না হবে, সেই সাথে সাথে যে দুইটা করে প্রতি ক্লাসে যে দুইটা করে এক্সাম, এই এক্সামে কোন এক্সামে আপনি কত মার্ক পাচ্ছেন সেটাও আপনি এখানে রেকর্ড করে রাখতে পারবেন, তাই না। অ্যানালাইসিস বুকে কোন চ্যাপ্টার থেকে কোন ইউনিভার্সিটিতে কতবার প্রশ্ন এসেছে, ঢাবিতে কয়টা প্রশ্ন করলো এই চ্যাপ্টার থেকে, কোন বছরে প্রশ্ন হয়েছে কোন বছরে প্রশ্ন হয়নি, এভাবে সমস্ত কিছু অ্যানালাইসিস করা থাকবে অ্যানালাইসিস বুকে, বুঝছেন। সেই সাথে সাথে এটা আর দেখেন ওএমআর শিট। ওএমআর শিট আমরা দিয়ে দিচ্ছি কেন ভাইয়া ওএমআর শিট? কারণ বাসায় তো পরীক্ষা দিতে হবে, আমি তো পড়ছি অনলাইনে, তো অনেকে বলবে অনলাইনে তুমি পড়ছো, অফলাইনে পরীক্ষার তো মজা পাচ্ছ না, ওএমআর এ তো পরীক্ষা দিতে পারছো না। তো এই কথাটাও যাতে কেউ না বলতে পারে, যদিও এটা কোনো ফ্যাক্ট করে না, বিগত সালে আমাদের এগুলো কিছুই ছিল না, তারপরে আমার অনেক স্টুডেন্ট শুধু অনলাইনে পড়েই চান্স পেয়েছে, বোঝা গেছে। তো ওদের কিন্তু এগুলো ছিল না, তা আপনাদের তাও সুবিধার্থে যে কোন ইউনিভার্সিটির ওএমআর কেমন সব কিছু দিয়ে দিচ্ছি, যাতে করে বাসায় বসে ওএমআরে মডেল টেস্টগুলো দিতে পারেন, ওকে। সেই ব্যবস্থাও কিন্তু ভাইয়া থাকছে। তাহলে এই সব জিনিস মিলেই কিন্তু আমাদের কোর্স ফি মাত্র মানে একেবারে আপনার যে কারো কাছে কম্পেয়ার করে দেখেন, আমাদের যে টিচার প্যানেল, আমাদের মতো প্রতিটা বিষয়ের উপরে দক্ষ টিচার কারো নাই, অন্তত অনলাইনে কারো নাই, ওকে। প্রতিটা বিষয়ের উপরে এই 4টা বই দেওয়ার সাহস আপনাকে কেউ করবে না, ওকে। ওএমআর শিট দিচ্ছি সেখানে, ঠিক আছে। তো এই সব কিছু মিলে মাত্র কত, মাত্র 3500 টাকা 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে। কয় তারিখ ভাইয়া? 15 জুন পর্যন্ত, ওকে। এই মধ্যে 15 জুন পর্যন্ত ভাইয়া ভর্তি যদি না হইতে পারেন, 15 জুনের পরে এই কোর্স ফি বাড়বে 100%, কারণ এত ফ্যাসিলিটিস দিয়ে 3500 টাকায় ভর্তি আপনাকে কেউ দিবে না, ঠিক আছে। কোনো দিকে ল্যাকিং নাই আমাদের, টিচার প্যানেল বলেন, কোর্স ম্যাটেরিয়াল বলেন, ক্লাসের কোয়ালিটি বলেন, বিগত সালে যে ভাই আপুরা আছে পড়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, সব দিক থেকে, বোঝা গেছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলি এইটা মিস করেন না, কারণ আপনাদের নাজমুল স্যার, আমির স্যার, আমি, সম্রাট স্যার, শহীদ স্যার, মারুফ স্যার, যারাই আছে এরা সবাই মিলে চেষ্টা করেছি যাতে করে অল্প টাকায় আপনাদেরকে একটা বেস্ট সার্ভিস দেওয়া যায় বাসায় বসে। ঢাকায় কোচিং করতে যান কত টাকা খরচ হয় দেখেন, 12-14 হাজার টাকা কোচিংয়ের ফি লাগবে, বাইরে থাকা খাওয়া অনেক কিন্তু খরচ। এবং কেউ যাতে বলতে না পারে যে তুমি অনলাইনে পড়ছো অফলাইনের মজাটা পাবো না, ভাইয়া সেই ব্যবস্থাও করে দিচ্ছি, সে কারণে বই দিয়ে দিচ্ছি, শিট দিয়ে দিচ্ছি, ওএমআর শিট সব, যাতে করে আপনি অফলাইনের ফিল পান। এই ব্যবস্থাটা আমরা এবার করার ট্রাই করেছি। তো যারা ভর্তি হতে চান বা অনেকে ভর্তি হয়ে গেছেন এখানে আমি দেখছি, কোর্সের ক্লাস কবে থেকে শুরু? এখন হচ্ছে মেনলি আমাদের এইচএসসি গ্রুপে অ্যাড করে দিয়ে সেই ক্লাসগুলো হচ্ছে, আর কোর্সের ক্লাসগুলো অবশ্যই এইচএসসি পরীক্ষার পরপরই একেবারে আমরা শুরু করে দেবো, একটা দিনও নষ্ট করব না, বোঝা গেছে। তো এই কারণে ভাই আমি বলি না ভাইয়া এইচএসসির আগে এগুলো দিবেন, এগুলো তো ভাই এইচএসসির বই না ভাইয়া, এগুলো তো অ্যাডমিশনের বই, তো এগুলো আপনি এখন পড়ে কি করবেন? এগুলো তো অ্যাডমিশনের বই, তাই না? এগুলো এখন পড়ে কি করবেন? তো সেই কারণে আমি বলি হ্যাঁ কোর্স ম্যাটেরিয়াল একসাথে সব কুরিয়ারে চলে যাবে, একসাথে একবারে, ওকে। শুধু তাই না আমরা একটা করে টি শার্টও দিব, প্রথম 1000 জনকে টি শার্ট এবং পেন দিব বিজনেস স্কোয়াডের, এবং টি শার্টটাও খুব ভালো মানের টি শার্ট দেওয়ারই প্ল্যান করা হচ্ছে। আশা করি আল্লাহ ভরসা, আল্লাহ যদি সহায় হয়, আপনারা যদি দ্রুত ভর্তি কনফার্ম করেন তাহলে হয়তো অনেক ভালো কিছু দিতে পারবো, ওকে। তো এই জিনিসটা মাথায় রাখেন, সব কিছু মিলে একটা সেরা কিছু দেওয়ার ট্রাই করছি। একজন বলছে 3500 টাকায় এত কিছু কেমনে সম্ভব? ভাই সম্ভব, যদি চাই মন থেকে তাহলেই সম্ভব, হ্যাঁ। এবং আরও অনেক কিছু সম্ভব, আল্লাহ যদি চাই, দোয়া করেন আমাদের সকলের জন্যে, আরও অনেক কিছুই সম্ভব করে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। বেশি না, খালি আপনাদের ব্যাচটা আপনারা সাপোর্ট দেন, আরও অনেক কিছু করে দেখাবো, যেটা অসম্ভব ছিল এতদিন সেটা সম্ভব করবো ইনশাল্লাহ, ওকে। নেক্সটে যাই আমরা। হ্যাঁ, ভর্তি কনফার্ম করলে টি শার্ট পাবেন, হ্যাঁ টি শার্ট পাবেন, ওকে ভাইয়া। তো সকলের কাছে ভাই আমি রিকোয়েস্ট করছি 15 তারিখের মধ্যেই সবাই, আমি তো বললাম কেন 15 তারিখের মধ্যে আপনি কনফার্ম করবেন, কারণ এতগুলো বই, ওএমআর শিট, টি শার্ট, কলম, অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আছে না ভাইয়া, পাঠাইতে হবে না আপনার কাছে। এখন আপনি লেট করে দিলেন, তা লেট করে গেলে কি হবে? ক্লাস শুরু হয়ে যাবে, আপনি জিনিসপত্র পাবেনই না, অন্যরা আগাই গেল। তো এই জিনিসটা মাথায় রেখে ভাইয়া, একটু মাথায় রেখে আপনারা করেন, ঠিক আছে, এটাই বলবো আর কি, ওকে। তো যে কোনো আমাদের যে 4টা পেজ আছে, 4টা
4টা পেজের মধ্যে যে কোনো একটা পেজে আপনি যোগাযোগ করে আপনি ভর্তিটা জাস্ট কনফার্ম করে রাখেন, এটাই বলবো, ঠিক আছে? এটাই বলবো, বা আমাদের সাথে যোগাযোগটা করেন। ওকে, আচ্ছা নেক্সটে যাই। অনেক প্রমোশন হয়ে গেল, দেখেন কি বলছে। নেক্সটে যাই আমরা, কি বলছে? তারল্য বাড়াতে গেলে ব্যবসায়ে কোনটি ঘটে? তারল্য বাড়াতে গেলে মানে কি? তারল্য মানে কি ভাইয়া বলেন তো? তারল্য মানে হচ্ছে নগদ অর্থ, তাই না? এখন নগদ অর্থ যদি আপনি ব্যবসাতে বাড়াতে যান তাহলে কি হবে বলেন তো? বিনিয়োগ করতে পারবেন? ব্যবসাতে অনেক টাকা আপনি রাখবেন, তাহলে কি হয়ে যাবে? বিনিয়োগ ক্ষমতা কমে যাবে ব্যবসার। আর ব্যবসার যদি বিনিয়োগ ক্ষমতা কমে যায় তাহলে কি হবে ব্যবসার বলেন তো? মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়। উত্তর কি হবে? মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, তারল্য ও মুনাফা, যারা ফাইন্যান্স পড়েছেন তারা জানেন তারল্য ও মুনাফার সাথে কেমন সম্পর্ক ভাইয়া? বিপরীত সম্পর্ক। ওকে ভাইয়া, তারল্য এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক। প্রতিষ্ঠানে যদি আপনি তারল্য বেশি রাখতে চান তাহলে আপনার কি হয়ে যাবে? মুনাফা অর্জন ক্ষমতা কমে যাবে। ক্লিয়ার ভাইয়া সবাই? ওকে, ভেরি গুড। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। তাহলে উত্তর কি হবে ভাইয়া? তাহলে উত্তর হবে মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়। ওকে, নেক্সটে যাই আমরা। দেখেন কি বলছে, নিচের কোনটি তড়িৎ সম্পদ নয়? ভাইয়া মনে রাখবেন দুইটা জিনিস তড়িৎ সম্পদ নয়। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে সমাপনী মজুদ, একটা হচ্ছে সমাপনী মজুদ, আর একটা হচ্ছে অগ্রিম খরচ। এই দুইটাকে আমরা কি বলি না ভাইয়া বলেন তো? এই দুইটা চলতি সম্পত্তিকে আমরা কি বলি না? তড়িৎ সম্পত্তি বলি না। ঠিক আছে ভাইয়া, এগুলো হচ্ছে তড়িৎ সম্পদ নয়। তাহলে তড়িৎ সম্পদ নয়, উত্তর কি হবে বলেন তো? উত্তর হবে অগ্রিম খরচাবলী। মনে থাকবে ভাইয়া? সবার মনে থাকবে? বলেন, সবার মনে থাকবে এটা? ওকে, কে বুঝতে পারলো? কোন স্যার আসলো আবার ক্লাসে? সে বুঝতে পারলাম। ও আচ্ছা, নাজমুল স্যার আসছেন। আসসালামু আলাইকুম স্যার। বস চলে আসছে ক্লাসে, দেখেন। আচ্ছা, তাহলে ভাইয়া বোঝা গেছে। তাহলে তড়িৎ সম্পত্তি নয় কোনটা? তড়িৎ সম্পত্তি চলতি সম্পদ, কিন্তু তড়িৎ সম্পত্তি নয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে সমাপনী মজুদ আর একটা হচ্ছে অগ্রিম খরচাবলী। ক্লিয়ার ভাইয়া সবাই? ওকে, নেক্সটে যাই আমরা, দেখি কি বলছে। আচ্ছা, নেক্সটে দেখেন আমাদের কি বলেছে এখানে। ঢাকা বোর্ড 19-এ একটা প্রশ্ন এসেছে, বলেছে চলতি সম্পদ 20 লক্ষ টাকা, চলতি দায় 10 লক্ষ টাকা, চলতি অনুপাত কত? ভাইয়া এটা আপনারা সবাই পারবেন তাই না? চলতি অনুপাতের সূত্র কি বলেন? চলতি অনুপাতের সূত্র চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমরা সহজ থেকে কঠিনে যাব। ওকে ভাইয়া, তাহলে দেখি আমাদের চলতি সম্পদ কত বলেছে? 20 লাখ বলেছে তাই না? আর চলতি দায় কত বলেছে? 10 লক্ষ। তাহলে উত্তর কত হবে? কাটাকাটি করলে আসে 2 তাই না? তাহলে লিখবেন 2:1। উত্তর কত হবে ভাইয়া? উত্তর হবে 2:1। ওকে ওকে, নেক্সটে যাই আমরা, দেখি কি বলছে। এগুলো সবাই পারেন আপনারা, পরে যাই দেখি। দিনাজপুর বোর্ড 23-এ একটা প্রশ্ন এসেছে, দেখেন কি বলেছে। আকন লিমিটেডের নিট চলতি মূলধন 1,80,000 টাকা, চলতি অনুপাত 5:2, উক্ত কোম্পানির চলতি দায়ের পরিমাণ কত? ভাইয়া এটা কে কে পারি না? এই প্রশ্নগুলো আমরা কে কে পারি না? ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্ন এই বছরও এসেছে। এই সেম প্রশ্ন সংখ্যা চেঞ্জ করে ঢাকা ইউনিভার্সিটিতে এই বছরও এসেছে। এই সেম প্রশ্ন জাস্ট সংখ্যা চেঞ্জ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছরও এসেছে। ভাইয়া বলেন তো এই প্রশ্ন আমরা কে কে পারি না? হ্যাঁ, এই চ্যাপ্টারে একটা ক্লাস নিয়েছিলাম, কিছু এমসিকিউ কমন পড়বে, একটু পর থেকে আনকমন এমসিকিউ পাবেন। হ্যাঁ, নতুন এমসিকিউ অ্যাড করেছি। ভাইয়া বলেন তো এই প্রশ্ন কে পারি না? পারি না স্যার। ওকে ভাইয়া, যারা পারেন না তারা দেখেন, এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আগে দেখতে হবে প্রশ্নে একটি অনুপাত দেয়া আছে। আছে না একটা অনুপাত? দেখেন খুব ভালো করে বুঝেন, প্রশ্নে একটা কি করা আছে? একটা অনুপাত দেয়া আছে। সেই অনুপাতটার নাম কি? সেই অনুপাতটার নাম হচ্ছে চলতি অনুপাত, তাই না? তাহলে চলতি অনুপাতের সূত্র কি ভাইয়া বলেন তো? চলতি সম্পদ চলতি দায় কত দেয়া আছে? 5:2। আগে কে থাকে? এটি হচ্ছে সম্পদ তাই না? এটি হচ্ছে আমাদের চলতি সম্পদ, আর এটা হচ্ছে কে ভাইয়া? এটি হচ্ছে চলতি দায়। ক্লিয়ার? এতটুকু করার পরে দেখবেন প্রশ্নে একটি টাকা দেয়া আছে। কিসের টাকা দেয়া আছে ভাইয়া বলেন তো? প্রশ্নে টাকা দেয়া আছে চলতি মূলধন। কত দেয়া আছে ভাইয়া চলতি মূলধন বলেন তো? 1,80,000 টাকা। ওকে, এখন ভাইয়া দেখেন তো অনুপাত দেয়া আছে চলতি সম্পদ আর চলতি দায়ের। অনুপাতে মান আছে কিসের? চলতি সম্পদের এবং চলতি দায়ের, তাই না ভাইয়া? আচ্ছা, এখন আমাকে বলেন তো টাকা দেয়া আছে কিসের? টাকা দেয়া আছে চলতি মূলধনের। এখন এই সম্পদ আর দায়কে কি মূলধন বানানো যায়? সম্পদ এবং দায়ের মান দিয়ে কি মূলধন বানানো যায় ভাইয়া বলেন তো?
কেন মূলধন বানাবো? কারণ টাকা দেয়া আছে কার? টাকা দেয়া আছে মূলধনের। তাই এই যে চলতি সম্পদ আর এই চলতি দায়, এই দুইটাকে আমি কি বানাবো? মূলধন বানাবো। তাহলে আমরা কি জানি? সম্পদ থেকে দায় বাদ দিলে কি পাওয়া যায়? সম্পদ থেকে দায় বাদ দিলে মূলধন পাওয়া যায়, তাই না ভাইয়া? তাহলে চলতি মূলধন কত বলেন তো? চলতি মূলধনের মান হচ্ছে 3। এতটুকু সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ভাইয়া এতটুকু সবাই বুঝতে পেরেছি? এতটুকু কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো এতটুকু সবাই বুঝতে পেরেছি কিনা? এতটুকু যদি সবাই বুঝতে পারি ভাইয়া, তাহলে বলেন তো চলতি মূলধনের টাকা হচ্ছে 1,80,000 আর চলতি মূলধনের মান হচ্ছে 3। তাহলে আমাকে বলেন তো 3ও হচ্ছে চলতি মূলধন, 1,80,000ও হচ্ছে চলতি মূলধন, দুইটা একই জিনিস না? তাহলে দুইটা যদি একই জিনিস হয়ে থাকে, আমি একটা জিনিস শিখাইছিলাম না, একই জিনিস দিয়ে একই জিনিসকে ভাগ করা যায়। তাহলে আমরা এখন ভাগ করব কাকে? চলতি মূলধন, টাকাটা থাকবে ওপরে, চলতি মূলধনকে চলতি মূলধন দিয়ে ভাগ করব। করেছি ভাইয়া? প্রশ্নে কিসের মান জানতে চাচ্ছে দেখেন তো? প্রশ্নে বলছে দায়ের পরিমাণ কত। কিসের পরিমাণ? দায়ের পরিমাণ কত। ভাইয়া বলেন তো এখানে দায়ের মান কত? দায়ের মান হচ্ছে 2। এই 2 কিসের মান? দায়ের মান না? যার মান জানতে চাবে সেটি দিয়ে কি করব? গুণ করব। ওকে ভাইয়া, তাহলে কত আসবে? 60,000 টাকা। 60,000 দুগুণে কত? 1,20,000 টাকা। তাহলে এটি হচ্ছে দায়ের মান। প্রশ্নে যদি আপনাকে বলতো সম্পদের পরিমাণ কত, তাহলে গুণ দিতাম কি দিয়ে? 5 দিয়ে। কেন? 5 হচ্ছে সম্পদের মান। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো। তাহলে আমি একই জিনিস কিন্তু শিখাইছি, এর আগের দিনও পার্সেন্টেজের অঙ্কে একই জিনিস শিখাইছি। দুইটা জিনিস যদি এক হয়ে যায় তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করব, একই জিনিস দিয়ে ভাগ করব, প্রশ্নে যেটির মান জানতে যাচ্ছে সেটি দিয়ে কি করব? গুণ করব। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন সবাই কি বুঝতে পেরেছি? এটা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ক্লিয়ার কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটিতে সেম প্রশ্ন এই বছর আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে সেম প্রশ্ন এই বছর আসছিল ভাইয়া। সবাই কি ক্লিয়ার? বলেন সবাই কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভাইয়া এই যে আজকে বুঝলেন এই জিনিস, এটা জীবনে ভোলা যাবে না। ওকে, এটা জীবনে ভোলা যাবে না, এটা ভুললে কিন্তু কাজ হবে না। বাহ, সবাই বুঝতে পেরেছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া। নেক্সটে যাই আমরা। তাহলে উত্তর কত? উত্তর 1,20,000। পরেরটা দেখি, দেখেন কি বলছে। সান কোম্পানির মোট সম্পদের পরিমাণ 8 লক্ষ টাকা, যার 4/1 অংশ চলতি সম্পদ। চলতি দায় এত টাকা হলে কার্যকরী মূলধনের পরিমাণ কত? ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন। কি জানতে চেয়েছে? কার্যকরী মূলধন কত। ভাইয়া কার্যকরী মূলধনের আরেকটি কি নাম আছে বলেন তো দেখি? কার্যকরী মূলধন কিন্তু বলেছে, মূলধন অনুপাত কিন্তু বলেনি। কার্যকরী মূলধনের আরেকটি নাম হচ্ছে চলতি মূলধন, রাইট? কার্যকরী মূলধনের আরেকটা নাম চলতি মূলধন। তাহলে এই কার্যকরী মূলধনের সূত্র কি? কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ওকে ভাইয়া? ওকে, তাই যদি হয়ে থাকে প্রশ্নে দেখেন তো কি বলেছে? মোট সম্পদ 8 লক্ষ টাকা, এই 8 লক্ষ টাকার কি বলেছে ভাইয়া? 4/1 অংশ চলতি সম্পদ। তাহলে 4/1 অংশ দিয়ে গুণ করি, কত হয়? 2 লক্ষ টাকা হয়, তাই না ভাইয়া? 4 দুগুণে 8, 2 লক্ষ হয়। তাহলে এখানে চলতি সম্পদ কত বের হলো? 2 লক্ষ, তাই না? চলতি দায় কত? দেখেন প্রশ্নে চলতি দায় দিয়ে দিয়েছে তারা, চলতি দায় হচ্ছে 1 লাখ টাকা। তাহলে আমার বলেন তো কার্যকরী মূলধন কত হবে ভাইয়া? কার্যকরী মূলধন হবে 1 লক্ষ টাকা। সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই কি ক্লিয়ার? বলেন তো, বলেন সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 1 লক্ষ টাকা। সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সবাই আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সটে যাই আমরা, দেখেন কি বলছে। নেক্সটে দেখেন আবার একটা প্রশ্ন বলেছে, দেখেন ঢাকা বোর্ড 22-এ আসা প্রশ্ন, দেখছেন চলতি সম্পদ 1,50,000 টাকা, চলতি অনুপাত 5:2 হলে চলতি দায় কত? তাহলে এই প্রশ্নে আমি প্রথমেই বলেছি যে অনুপাতটা লেখা আছে সেই অনুপাত নিয়ে কাজ শুরু করেন। চলতি অনুপাত কত ভাইয়া? চলতি অনুপাত 5:2। 5 মানে কি? 5 মানে হচ্ছে চলতি সম্পদ, আর 2 মানে কি ভাইয়া? 2 মানে হচ্ছে চলতি দায়। এখন দেখেন টাকা দেয়া আছে কিসের? টাকা দেয়া আছে চলতি সম্পদের। কিসের ভাইয়া? টাকা দেয়া আছে চলতি সম্পদের। কত? 1,50,000 টাকা। ভাইয়া দেখেন তো অনুপাতে কি চলতি সম্পদ দেয়া আছে না? এই যে 5, তার মানে কি চলতি সম্পদ 1,50,000 সমান কত? 5।
তাহলে এখন কি করবেন আপনি একই জিনিস দিয়ে ভাগ দেন 1,50,000-কে 5 দিয়ে ভাগ করবেন চলতি সম্পদকে চলতি সম্পদ দিয়ে ভাগ করলেন প্রশ্নে জানতে চেয়েছে চলতি দায় কত তাহলে চলতি দায়ের মান কত ভাইয়া চলতি দায়ের মান হচ্ছে 2 তাহলে গুণ দিবেন কত দিয়ে ভাইয়া 2 দিয়ে গুণ দিবেন তাহলে উত্তর হয়ে যাবে কত 30,000 আর 30 দুগুণে কত ভাইয়া 30 দুগুণে হচ্ছে 60,000 ক্লিয়ার ভাইয়া কনসেপ্ট ভুল করলে নিজের গালে নিজে চড় মারবেন ক্লিয়ার ভাইয়া সবাইকে ক্লিয়ার ইয়েস অর নো ভাইয়া ইয়েস অর নো বলেন স্যার কত সহজে কাটাকাটি করে উত্তর বের করে ফেলে আপনাদেরকেও শেখাই দিব টেনশন নাই অ্যাডমিশনে তো ক্যালকুলেটর নাই সহজে কাটাকাটি করা লাগবে ওকে তখন টেকনিক শেখাই দিব টেনশন নিয়েন না ক্লিয়ার ভাইয়া সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া তাহলে এই প্রশ্নগুলো 100% পারতে হবে এই প্রশ্ন 100% পারতে হবে ক্লিয়ার ওকে ওকে তাহলে আমরা নেক্সটে আমরা যাই দেখি কি বলছে দেখেন আমাদেরকে এখানে কি বলছে চলতি মূলধন কত ঢাকা বোর্ড 22-এ আসছে চলতি মূলধন তাহলে চলতি মূলধন মানে কি চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিব তাহলে দেখেন এটি একটি চলতি সম্পদ তাহলে চলতি সম্পদ কত হইল 20,000 40,000 আর কি আছে দেখি তো ভাইয়া প্রাপ্য হিসাব কত 20,000 তাহলে টোটাল কত হইল ভাইয়া 80,000 এই 80,000 কি ভাইয়া 80,000 হচ্ছে চলতি সম্পদ ওকে চলতি দায় কয়টা আছে বলেন তো ভাইয়া আপনাদের কাছে একটা প্রশ্ন আমাকে বলেন এই যে অঙ্ক এই অঙ্কে চলতি দায় কত আমাকে এটা বলেন এই অঙ্কে চলতি দায় কত বলেন তো আমাকে কে বলতে পারেন বলেন চলতি দায়ের পরিমাণ কত এই অঙ্কে বলেন ভাইয়া বলেন তো এই অঙ্কে চলতি দায়ের পরিমাণ কত বলেন তো ভাইয়া এই অঙ্কে চলতি দায়ের পরিমাণ কত কে বলতে পারে দেখি এই অঙ্কে চলতি দায়ের পরিমাণ কত কে বলতে পারে ডোজটা খাবেন কোথায় আপনারা দেখেন ভুলটা করবেন কোথায় ভাইয়া এই অঙ্কে চলতি দায়ের পরিমাণ হচ্ছে 20,000 টাকা এই যে প্রদেয় নোট এই প্রদেয় নোট কি এই প্রদেয় নোট হচ্ছে চলতি দায় ওকে প্রদেয় নোট চলতি দায় ওকে একটাই চলতি দায় আছে ওকে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রদেয় বন্ড কি চলতি দায় উত্তর হচ্ছে না আমি যে আপনাদেরকে একটা শীট দিয়েছিলাম মনে আছে ভাইয়া হিসাবের শীট দিয়েছি ওখানে দেখবেন এই প্রদেয় নোট মানে কি জানেন প্রদেয় নোট মানে হচ্ছে ঋণপত্র এখন আমাকে বলেন তো এই ঋণপত্র কি চলতি দায় হয় না দীর্ঘমেয়াদী দায় হয় প্রদেয় নোটের আরেকটা নাম কি ঋণপত্র ভাইয়া বলেন তো ঋণপত্র কি চলতি দায় না দীর্ঘমেয়াদী দায় ঋণপত্র হচ্ছে ভাইয়া এটা হচ্ছে কি প্রদেয় বন্ড মানে হচ্ছে ঋণপত্র যেটি একটি কি দায় ভাইয়া দীর্ঘমেয়াদী দায় দেখছেন অধিকাংশ ছেলেমেয়ে কিন্তু আপনারা ভুল করেছিলেন ঢাকা বোর্ড 22-এ প্রশ্নটা আসছে তাহলে এটা কি হবে ভাইয়া এটি হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায় তাহলে চলতি দায় একটাই আছে মাইনাস করেন তাহলে কত হবে ভাইয়া বলেন তো উত্তর হবে 60,000 টাকা উত্তর হবে কত 60,000 টাকা ক্লিয়ার ভাইয়া সবাই ক্লিয়ার শীট কোথায় পাবেন আমাদের যে এইচএসসির গ্রুপটা আছে এইচএসসির গ্রুপে যাবেন যে ফিচারটে ক্লিক মারবেন ক্লিক মারলে দেখবেন যে শীটটা আছে ওকে ওকে তাহলে ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া তাহলে এটা আপনাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে প্রদেয় বন্ড এটা কিন্তু আপনাদের এই প্রদেয় বন্ড কিন্তু আপনাদের যে আর্থিক বিবরণী বিশ্লেষণ অনুপাত বিশ্লেষণের সিকিউ আছে না এই সিকিউতেও কিন্তু প্রদেয় বন্ড দেওয়া থাকে প্রদেয় বন্ড মানে হচ্ছে ঋণপত্র যেটি একটি দীর্ঘমেয়াদী দায় মনে থাকবে ভাইয়া এই যে দেখছেন নতুন একটা জিনিস শিখলেন হেসে খেলতে কিন্তু আমরা এই প্রশ্নটা ভুল করে ফেলতাম ক্লিয়ার ওকে থ্যাংক ইউ ভাইয়া নেক্সটে যাই আমরা এই যে দেখেন এখানে কি বলেছে প্র্যাকটিস টেস্ট কুমিল্লা বোর্ড 21-এ আসছে আমাদেরকে কি বলছে ভাইয়া মজুদ আবর্তন কত মজুদ আবর্তন নির্ণয় করতে বলেছে তাহলে মজুদ আবর্তনের সূত্র কি মজুদ আবর্তনের সূত্র হচ্ছে কে জানি না বলেন মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় কি ব্যয় ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ ওকে ভাইয়া ওকে এখন কথা হচ্ছে প্রশ্নে বিক্রয় দেয়া আছে আর মোট মুনাফা বিক্রয়ের 20% তো আমরা কি জানি ভাইয়া বিক্রয় থেকে মুনাফা বাদ দিলেই কি পাই আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাই তাই না ভাইয়া তাহলে মাইনাস কি মাইনাস হচ্ছে মোট মুনাফা ওকে এখন মুনাফা কি বলেছে বিক্রয়ের 20% তো বিক্রয় আছে 42,000 টাকা এই 42,000 টাকার 20% কত হয় বলেন তো 42,000 টাকার 20% করলে কত হয় 8,400 তাই না ভাইয়া 8,400 হয় তাহলে এখন 42 থেকে যদি 8,400 বাদ দিই তাহলে কত থাকে
তাহলে কত থাকে ভাই আমাদের 33,600, তাই না? 33,600 থাকে, তাই না? 33,600 থাকে। তাহলে এই 33,600 আমার কি? 33,600 আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে বসান 33,600। ওকে ভাইয়া। এখন গড় মজুদ, গড় মজুদের সূত্র কি ভাইয়া? গড় মজুদের সূত্র কি? গড় মজুদের সূত্র কি ভাইয়া বলেন? আঙ্কেল বানাই দিলেন, আল্লাহ কি অবস্থা বলেন, আঙ্কেল বানাই দিলেন, এত আঙ্কেল আঙ্কেল লাগছে আমাকে। আচ্ছা সমস্যা নাই, ওকে। আচ্ছা তাহলে ভাইয়া দেখেন, তাহলে আমাদের গড় মজুদ বের করতে হবে। গড় মজুদের সূত্র কি ভাইয়া? প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ভাগ 2। তাহলে প্রারম্ভিক মজুদ আছে কত ভাইয়া? 4,000 প্লাস সমাপনী মজুদ আছে কত? 6,000 ভাগ 2। তাহলে এটা করলে আসে 5,000। কত আসে ভাইয়া? 5,000। তাহলে ভাইয়া এখন 33,600 কে 5,000 দিয়ে ভাগ দেন, কত আসবে ভাইয়া বলেন তো দেখি? 6.72 বার, তাই না ভাইয়া? 6.72। আর এই যে আবর্তন অনুপাতের উত্তরে কি লিখতে হবে? বার লিখতে হবে। আবর্তন থাকলে কি লিখতে হবে উত্তরে? বার লিখতে হবে। সবাই ক্লিয়ার ভাইয়া বলেন? সবাইকে ক্লিয়ার? তাহলে মজুদ আবর্তন কি আমরা সবাই বুঝতে পেরেছি? সবাই কি আমরা মজুদ আবর্তন বুঝতে পেরেছি বলেন? ওকে, থ্যাংক ইউ। তাহলে মজুদ আবর্তন কিন্তু আপনাদের আসবে পরীক্ষায়। নিচে দেখেন একটা প্রশ্ন দিয়েছে, কি বলেছে? প্রাপ্য হিসাব, আচ্ছা দাঁড়ান, প্রাপ্য হিসাব 13,000 টাকা, প্রাপ্য বিল 24,000 টাকা, বিক্রয় এত টাকা, নগদে 40%, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত কত? কি বলেছে আমাদেরকে? প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত কত, তাই না? তাহলে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত মানে কি? প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র কি ভাইয়া? প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে, প্রাপ্য হিসাব তৈরি হয় কি করলে ভাইয়া? ধারে বিক্রয় করলে। তাহলে উপরে থাকবে ধারে বিক্রয় আর নিচে থাকবে কি? গড় প্রাপ্য হিসাব প্লাস গড় প্রাপ্য বিল, তাই না ভাইয়া? এটা সূত্র না ভাইয়া বলেন তো? এটাই তো আমাদের সূত্র, তাই না? এটাই তো আমাদের সূত্র ভাইয়া, তাই না? তাহলে এটাই যদি আমাদের সূত্র হয়, তাহলে আমরা দেখি তো ধারে বিক্রয় আমরা কেমনে পাবো? বিক্রয় হচ্ছে 1,60,000 টাকা, তাই না? বিক্রয় কি বলেছে? 1,60,000 টাকা। ওকে, এর নগদে বলেছে 40%। ভাইয়া বলেন তো 40% যদি নগদে হয় তাহলে ধারে কত? ধারে 60% হবে, তাই না ভাইয়া? তাহলে এটার আমি কি করব? 60% করব, তাই তো? তাহলে 16,000, 1,60,000 60%, 6 16 96, তাহলে উত্তর হবে 96,000। এই ধারে বিক্রয়ের পরিমাণ কত ভাইয়া? ধারে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 96,000 টাকা। এতদূর সবাই বুঝতে পেরেছেন বলেন তো? এতদূর সবাই বুঝতে পেরেছেন? ওকে, এখন আসেন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন বের করতে হবে গড় প্রাপ্য হিসাব। তো গড় প্রাপ্য হিসাবের সূত্র কি? প্রারম্ভিক প্রাপ্য সমাপনী প্রাপ্য ভাগ 2। কিন্তু আমরা এখানে দেখছি প্রাপ্য হিসাব একটি আছে, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার কি হয়ে যাবে? গড় প্রাপ্য হিসাব হয়ে যাবে 13,000 যোগ গড় প্রাপ্য বিল। ভাইয়া প্রাপ্য বিল আমি দেখতে পাচ্ছি একটাই আছে, তার মানে এই 24,000 টাকায় আমার কি হয়ে যাবে? গড় প্রাপ্য বিল হয়ে যাবে, তাই না ভাইয়া? তাহলে আমরা দেখি কত আসে? 96,000 আর এখানে আসে কত? 37,000। তাহলে 96,000-কে 37,000 দিয়ে ভাগ দিলে কত আসে ভাইয়া বলেন তো? 2.59, তাই না? 2.59 বা এটাকে 2.60 লেখা যায়। যেটাই লিখবেন সেটাই লিখে কি লিখতে হবে? বার লিখতে হবে। ভাইয়া আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি বলেন তো? দেখি তো অপশনে কি আছে আমাদের? অপশনে কি আছে আমরা একটু দেখি। অপশনে আছে 2.6, তাহলে উত্তর হবে 2.6। কেন? ওই যে 2.59, তাই না ভাইয়া? 2.59, সেজন্য এটাকে 59-কে 2.6 ধরে নিয়েছে, ঠিক আছে? 60 ধরে নিয়েছে। 2.6-কে কিন্তু 2.6 হিসাবে লেখা যায়। ক্লিয়ার বলেন? ওকে, বুঝি নাই স্যার। কি বুঝেননি স্যার? না বোঝার কি আছে এখানে? না বোঝার কি আছে? ধারে বিক্রয় বের করতে পেরেছেন? ধারে বিক্রয় নগদে 40%, তাহলে ধারে কত পার্সেন্ট? ধারে 60%। তাহলে ধারে যদি 60% হয়, বিক্রয় 1,60,000-এর 60% করেন, তাহলে কত হয়? 96,000 টাকা হয়। এটা হচ্ছে ধারে বিক্রয়। আর নিচে কি থাকবে? নিচে থাকবে গড় প্রাপ্য হিসাব প্লাস গড় প্রাপ্য বিল
এখন গড় প্রাপ্য হিসাব বের কেমনে করে? প্রারম্ভিক প্রাপ্য হিসাব সমাপনী প্রাপ্য হিসাব ভাগ 2। তো এখানে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব একটাই দেয়া আছে, যদি একটি মান দেয়া থাকে তাহলে এটি হয়ে যাবে গড়। তাহলে এখানে কত? 13,000 যোগ গড় প্রাপ্য বিল। গড় প্রাপ্য বিলের সূত্র কত? গড় প্রাপ্য বিলের সূত্র হচ্ছে প্রারম্ভিক প্রাপ্য বিল প্লাস সমাপনী প্রাপ্য বিল ভাগ 2। তো আমরা একই কথা, দেখেন প্রাপ্য বিল একটি মাত্র প্রাপ্য বিল দেয়া আছে, একটি দেয়া থাকলে এটি হয়ে যাবে গড়। তাহলে বসান 24,000, এবার ভাগ করেন তাহলে উত্তর হয়ে যাবে। না বোঝার তো কিছু দেখছি না ভাইয়া, এটা করে ভাগ করেন তাহলে তো হয়ে যাবে ভাই, কিছু তো বুঝছে, এর বাইরে তো আর কিছু দেখছি না এখানে, তাই না? এটা করে ভাগ দেন তাহলে তো হয়ে গেল। নেক্সটে যাই, দেখেন কি বলছে আমাদেরকে। বলছে বিক্রিত পণ্যের ব্যয় কত? রাজশাহী বোর্ড 21। শরীফ লিমিটেড প্রারম্ভিক মজুদ এত, সমাপনী মজুদ এত, পণ্য ক্রয় এত টাকা, মোট লাভ এত টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? ওকে ভাইয়া, তো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র আছে দুইটা। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র আছে দুইটা, একটা হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ, এটা। তো এখন দেখি প্রশ্নে কি বিক্রয়ের টাকা দেয়া আছে? দেখেন তো ভাই, প্রশ্নে কি বিক্রয়ের কোনো টাকা দেয়া আছে? এই প্রশ্নে কি বিক্রয়ের কোনো টাকা দেয়া আছে ভাইয়া? এই প্রশ্নে দেখেন বিক্রয় নামে কোনো টাকা দেয়া নাই, তার মানে এই সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে এই সূত্র যদি ব্যবহার করতে না পারি তাহলে আরেকটা সূত্র আছে, প্রারম্ভিক মজুদ কত আছে দেখেন তো, 4,50,000 প্লাস নিট ক্রয়। নিট ক্রয় মানে কি? ক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা। তো এখানে কি আছে? পণ্য ক্রয়ই আছে শুধু, ফেরত বাট্টা কিছু নয়। সেটা কত? 11 লক্ষ টাকা প্লাস ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ কোনগুলো? ক্রয়, পরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ, মজুরি, এগুলো। তো এগুলো দেখতে পাচ্ছি প্রশ্নে কিছুই নাই। তো কিছু যদি না থাকে তাহলে প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস কি করব? মাইনাস করব আমরা সমাপনী মজুদ। মাইনাস এখন কি করব ভাইয়া? মাইনাস করব সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদ কত আছে দেখি তো আমরা, 3,50,000 টাকা। তাহলে 3,50,000 বাদ দিয়ে দেন, তাহলে থাকে কত আমাদের বলেন তো? থাকে হচ্ছে আমাদের 12 লক্ষ টাকা, তাই না ভাইয়া? থাকে আমাদের হচ্ছে 12 লক্ষ টাকা। তাহলে উত্তর কত হবে ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? 12 লক্ষ টাকা হবে না ভাইয়া? ভেরি গুড, এই তো বের করে সবাই বসে আছেন। সবাই ক্লিয়ার ভাইয়া? তাহলে অনেকে মনে করে যে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র একটাই। তো যারা বিক্রিত পণ্যের ব্যয়ের এই সূত্রটা মনে করেন, একজন কমেন্টও করেছিল, আমি সিকিউ প্রশ্ন দিয়েছিলাম, একজন কমেন্ট করেছে, স্যার বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র তো এটা। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র দুইটাই, যদি এটা আপনি না পারেন তাহলে আপনাকে এটা দিয়ে বের করতে হবে। ক্লিয়ার ভাইয়া? তাহলে দুইটা সূত্রই আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার ভাইয়া সবাই? ওকে, থ্যাংক ইউ। নেক্সটে যাই, দেখেন নেক্সটে আমাদেরকে কি বলেছে? মজুদ আবর্তন অনুপাত কত? রাজশাহী বোর্ড 21। তাহলে মজুদ আবর্তন অনুপাতের সূত্রটা কি জানো ভাইয়া বলেন তো? এগুলো খুব আসে অ্যাডমিশন টেস্টে, সেম প্রশ্ন আসে, বুঝতে পেরেছেন? এই অ্যাডমিশন টেস্টেই কিন্তু আমাদের সেম প্রশ্নগুলো আসে। তাহলে মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি বলেন তো? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এটা আমি আর করব না, আপনারা বের করবেন। এটা আমি আর করব না, এটা আপনারাই বের করবেন, তাই না ভাইয়া? কেমনে বের করবেন দেখেন, এই যে এর আগের অঙ্কে সেম অঙ্কই, কিন্তু আগে যে অঙ্কটা করলাম সেম অঙ্কই। তাহলে আগের অঙ্কে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত বের হয়েছিল? 12 লক্ষ বের হয়েছিল, তাই না? ভাগ করে দিবেন কি? গড় মজুদ দিয়ে। তো গড় মজুদের সূত্র কি? প্রারম্ভিক মজুদ 4,50,000 প্লাস সমাপনী মজুদ 3,50,000 ভাগ কি 2। তাহলে কত হবে? 4 লাখ হবে, তাই না ভাইয়া? দেখেন 4 আর 3 7 আর 50 50 1 লাখ, তার মানে 8 লাখকে 2 দিয়ে ভাগ দিলে থাকবে কত? 4 লাখ। তাহলে উত্তর কত হবে ভাইয়া? উত্তর হবে 3 বার, তাই না? উত্তর হবে কত? 3 বার। 3 4 12, তাই 3 বার। সবাই কি বুঝছেন ভাইয়া? ওকে, ভেরি গুড। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 3 বার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, উত্তর হবে তাহলে 3 বার। এই যে খ হবে উত্তর। ওকে ওকে, আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান। আপনাদেরকে একটা জিনিস দেখাতে চেয়েছিলাম, আজকে আমি ভুলে গেছি আবার। জিনিসটা হচ্ছে এই যে দেখেন, আমাদের যে বইগুলো দিব, হ্যাঁ বইগুলো একটু দেখাই। দেখেন বইগুলো কি সুন্দর করে সাজাইছি আপনাদের জন্য, দেখছেন? ওই বই যেন তেন করে সাজাই দিলে তো হয়ে যায়, তাই না? তো দেখেন আপনাদের বইগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে। এটা ধরেন আপনাদের ইংলিশ, ঠিক আছে? ইংলিশে ধরেন আমির স্যার পড়াবে লেকচার 1, নাউন ডিটারমিনার পড়াবে, ঠিক আছে? তো আমির স্যার এই যে নাউন ডিটারমিনার পড়ানোর পরে এই যে আপনাদের ইংরেজি যে মেডিসিন বই, ঠিক আছে,
ইংলিশ মেডিসিন বইয়ের এই যে দেখেন প্রশ্ন তো প্র্যাকটিস করতে হবে তাই না, প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তো দেখেন এই যে এখান থেকে এই যে সুন্দর করে আপনার দেখেন কত প্রশ্ন আসছে, সব যত প্রশ্ন এখানে আছে সব এখানে পাবেন। দেখেন যত ইউনিটে যত প্রশ্ন, ঢাকায় ডি এই ইউনিটে প্রশ্ন আসছে, এই সব জিনিসগুলো কিন্তু আপনাদের এখানে সুন্দর করে দেয়া আছে, ঠিক আছে। এই যে দেখেন সুন্দর করে দেয়া আছে এভাবে, হ্যাঁ এভাবে কিন্তু সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে, প্রশ্নগুলোকে সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে। শুধু তাই না, চাকরি বাকরির পরীক্ষা থেকেও কিন্তু আসে। তো গুরুত্বপূর্ণ দেখেন বিসিএস এর প্রশ্ন অ্যাড করা হয়েছে প্র্যাকটিসের জন্য আপনাদের জন্য, ঠিক আছে। তারপরে দেখেন আমি আরো দেখাই আপনাদেরকে, এভাবে সুন্দর করে চলে গেল, এই যে উত্তর দেয়া আছে, ঠিক আছে। এইভাবে সুন্দর করে বই কিন্তু আপনাদের সাজানো থাকবে, ঠিক আছে, এই আর কি। তারপরে দাঁড়ান আরো একটা বই দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক, আমি বললাম না প্রশ্ন ব্যাংক দিব আপনাদেরকে। তো দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরের প্রশ্ন, এই যে ঢাবি গ ইউনিট 23-24, এটা কিন্তু এই যে আপনাদের বড় ভাই, ইমিডিয়েট যে বড় ভাই এই বছরে পরীক্ষা দিল, ঠিক আছে, তারা এই প্রশ্নটা পাবেন। হ্যাঁ এই যে প্রশ্ন ব্যাংকে সব এইভাবে দেয়া থাকবে, রাবি বলেন ঢাবি বলেন সব প্রশ্ন কিন্তু ভাইয়া সুন্দর করে এভাবে দেয়া থাকবে, ঠিক আছে। তারপর দেখাই সুন্দর করে, একটু সুন্দর করে দেখায়, প্রশ্ন ব্যাংকও কিনা লাগবে না। এই যে দেখেন ইংলিশের প্রশ্ন এভাবে সুন্দর করে সবকিছু দেওয়া থাকবে, হ্যাঁ অ্যাকাউন্টিং এর প্রশ্ন। এই যে দেখেন দাঁড়ান একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি বললাম না যে অনুপাত থেকে ঢাবিতে এই বছর একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা দেখবেন, এই যে অনুপাতই তো আমরা পড়ছি তাই না, দাঁড়ান অনুপাতই আমরা পড়াশোনা করছি, আপনাদেরকে একটা প্রশ্ন দেখাই অনুপাতেরই। কই গেল প্রশ্নটা, দাঁড়ান দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ঠিক কত দূর যে দেখা যাচ্ছে। আরে অনুপাতের প্রশ্নটা কই, একটু দাঁড়ান। এই যে দেখেন আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, হ্যাঁ প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে, মানে এটা কারেকশন হয়েছে পরে কিন্তু কারেকশনটা নাই। আচ্ছা যাই হোক বাদ দেন, এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক আপনাদের, ঠিক আছে। ধরেন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, এই যে রিটেন প্রশ্নগুলো কিন্তু অ্যাড করা হয়েছে, ঢাবির যে রিটেন প্রশ্ন দেখেন রিটেন প্রশ্নগুলো কিন্তু অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এই যে রিটেন প্রশ্ন, এরপরে দেখেন সেম ভাবে রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটিরও কিন্তু প্রশ্নগুলো আপনাদের অ্যাড করে দেওয়া হয়েছে। এইভাবে গুচ্ছ বলেন যাই বলেন সব প্রশ্নগুলো কিন্তু আপনারা এইভাবে সুন্দর করে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই সব কিছু জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আরেকটু জুম করব, এই যে আর জুম, এই অ্যাপটা আসলে একটু ঝামেলা করে বুঝছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা এরপরে অ্যাকাউন্টিং, এই যে যেমন অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার দেখেন, এটা হচ্ছে অবচয়ের চ্যাপ্টার। অবচয় যে পড়াবো, অবচয় পড়ানোর পর তো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে তাই না, অবচয় পড়ানোর পরে তো অবচয়ের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তো অবচয়ের প্রশ্ন দেখেন, এই যে সুন্দর করে অবচয়ের প্রশ্ন দেওয়া আছে আমাদের, অবচয়ের কত প্রশ্ন দেখেন, এই যে এই প্রশ্নটা যেমন অবচয় 23-24 সালে আসছে, দেখেন এই বছরে টাটকা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। 23-24 আরো একটা প্রশ্ন আসছে অবচয় থেকে। তো সব এগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে এবং দেখেন পাশে উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনাদের কষ্ট করে খুঁজতে না হয়, সুন্দর করে এই যে সাজাই দিয়েছি। হ্যাঁ এভাবে আর কি সুন্দর করে আপনাদের কোর্সটা সাজানো। তাহলে এত সাজানো গোছানো একটা কোর্স ভর্তি না হইলে আফসোস করতে হবে, ঠিক আছে। আফসোস না, পরে এসে আবার ভর্তি হইতে হবে, ঠিক আছে। নেক্সটে যাই, দেখেন কি বলছে, নেক্সটে আসি আমরা। ওকে, অ্যাডমিশন ব্যাচের ক্লাস কবে নিব সমস্যা নাই, ঠিক আছে। ওকে দেখেন, দেখি কোনটি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় দেনা পরিশোধের সামর্থ্য আছে কিনা যাচাই করে। তাহলে প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধ করতে পারবো কিনা এটা তিনটা অনুপাত দিয়ে যাচাই করা যায়। একটা হচ্ছে চলতি অনুপাত, আরেকটা হচ্ছে ত্বরিত অনুপাত, আরেকটা হচ্ছে চলতি মূলধন অনুপাত, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি কার্যকরী মূলধন অনুপাত। এই তিনটা দিয়ে যাচাই করা যায়। তার মধ্যে এটা আবার তাৎক্ষণিক দায় যাচাই করে। কি দায় যাচাই করে? তাৎক্ষণিক দায় পরিশোধ ক্ষমতা। তাহলে ভাইয়া বলেন তো এটার উত্তর কি হবে এই প্রশ্নে? এই প্রশ্নের উত্তর কি হবে বলেন তো ভাইয়া, এই প্রশ্নের উত্তর কি হবে বলেন? এই প্রশ্নটার উত্তর কি হবে কে বলতে পারেন বলেন?
ইজি ইংলিশ, আমির স্যার বলছে এখানে ওখানে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই, কমার্সের সেরা কোর্স মানেই বিজনেস স্কোয়াড, সুতরাং শুরুর দিক থেকে কোথাও ভর্তি না হলে শেষ পর্যন্ত আসতে হবে। জি স্যার, এটা তো আমি প্রতি বছর বলি এবং প্রতি বছর এসে তারা ঠিকই ভর্তি হয়, প্রথমবার বিভিন্ন জায়গায় ধরাটরা খেয়ে এসে ভর্তি হয় আবার টাকা নষ্ট করে। অনেক ছেলে মেয়ে আছে এরকম যারা একটু বেশি পাক না। তাহলে উত্তর হবে কি ভাইয়া? 1 আর 3, এই যে চলতি অনুপাত আর চলতি মূলধন অনুপাত, তাই না ভাইয়া? তাহলে উত্তর হবে 1 আর 3। নেক্সটে যাই আমরা, দেখি নিট মুনাফা নির্ণয় করা হয়। দেখেন নিট মুনাফা নির্ণয় করা হয়, হ্যাঁ নিট মুনাফা অনুপাত হবে এখানে, হ্যাঁ নিট মুনাফা অনুপাত। নিট মুনাফা অনুপাত কি দিয়ে নির্ণয় করব ভাইয়া? কি নির্ণয় করব? নিট মুনাফা অনুপাত। তাহলে ইলেকট্রিসিটি গেল, বুঝছেন কি বিপদ বলেন? ইলেকট্রিসিটি চলে গেল যে কি করব বলেন? আমির স্যার লাইভ চলাকালীন একটি সুসংবাদ দিচ্ছে। কি যে সুসংবাদ দেয় স্যার, সুসংবাদ দেওয়ার আগে ইলেকট্রিসিটি চলে গেল স্যার। সেদিনকার মতো 1 মিনিটের মধ্যে আসবে বলেন? আচ্ছা আমির স্যার সুসংবাদটা দেন একটু। আচ্ছা নিট মুনাফা, তাই না? তাহলে নিট মুনাফা নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা নিট মুনাফা অনুপাতের সূত্র, হ্যাঁ যেটা অপশনে ছিল, ঠিক আছে? তো সূত্রটা ছিল ওপরে থাকবে নিট মুনাফা, আর কি করলে আপনার মুনাফা হয়? আমরা জানি যে বিক্রয় করলে মুনাফা হয়। তাহলে ওপরে থাকবে নিট মুনাফা, নিচে থাকবে কি? নিচে থাকবে নিট বিক্রয়। আর সব সময় মনে রাখবেন মুনাফার অনুপাতগুলোর উত্তর বের হয় কিসে? পার্সেন্টেজে। সে কারণে 100 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে ভাইয়া? সে কারণে কি দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। ক্লিয়ার? ওকে, তাহলে নিট মুনাফা অনুপাত, মোট মুনাফা অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত। বাংলা কথায় মুনাফা যদি থাকে, ঠিক আছে, মুনাফা যদি থাকে, ঠিক আছে, তাহলে মুনাফা যদি থাকে তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে? মুনাফা থাকলে মুনাফা অনুপাতের মান সবসময় পার্সেন্টেজে বের হয়। ওকে, 100 দিয়ে গুণ করতে হয়। এখন কি বলেছে? নিট মুনাফা অনুপাত। তাহলে ওপরে থাকবে নিট মুনাফা, যেহেতু নিট মুনাফা অনুপাত বলেছে সেজন্য নিট মুনাফাকে বেশি ভালোবাসতে হবে। ওপরে থাকবে নিট মুনাফা, আর ভাগ করব কি দিয়ে? কি করলে ভাইয়া মুনাফা হয়? বিক্রি করলে মুনাফা হয়, সেজন্য নিচে দিব নিট বিক্রয়। ওকে, আর ওই যে বললাম মুনাফার অনুপাত মানে কি করব? 100 দিয়ে গুণ করব, সেজন্য 100 দিয়ে গুণ করলে হয়ে গেল। আবার বলেছে মোট লাভ অনুপাত। ওকে, এই ইলেকট্রিসিটি চলে আসছে, ওকে টেনশন নিয়েন না। আবার বলেছে মোট লাভ অনুপাত, তাই না ভাইয়া? তাহলে মোট লাভ অনুপাত মানে কি? কি করলে লাভ হয়? ওপরে থাকবে মোট লাভ, আর বিক্রি করলে লাভ হয়, নিচে থাকবে নিট বিক্রয় ইনটু 100। ওকে, এভাবে করতে হবে, ঠিক আছে? ওকে ঠিক আছে ভাইয়া, ইলেকট্রিসিটি চলে আসছে, বোর্ড ওপেন করলাম। ওকে, 1 মিনিট সময় দেন, 1 মিনিট সময় দেন। রাজশাহীর বিদ্যুৎ ভালো না, আপনার ঢাকায় বিদ্যুৎ গেলে ক্লাস অফ করে দিতে হয়, আর রাজশাহীতে দেখেন 5 মিনিটের মধ্যে বিদ্যুৎ আসে। 2 দিন ক্লাস নেওয়ার সময় গেছে, একদিন এসেছে 1 মিনিটে, আজকে আসছে 3 মিনিটে। রাজশাহীর বিদ্যুৎ ভালো না, তাই না? অ্যাডমিশনের ক্লাস অ্যাডমিশন গ্রুপ থেকে নেওয়া হবে, অ্যাডমিশনের ক্লাস অ্যাডমিশন গ্রুপ থেকে নেওয়া হবে। অ্যাডমিশনের ক্লাস নেওয়া হবে অ্যাডমিশনের গ্রুপ থেকে। ওকে, আমাদের ধারণা ঠিক। আমির স্যার আবার কি ধারণা করলো? স্যার যে কখন কি করে কিছু তো আসলে বোঝা যায় না। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই আবার। ওকে,
শুরু হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমি বললাম নিট মুনাফা অনুপাত, ওপরে থাকবে নিট মুনাফা, আর কি করলে ভাইয়া মুনাফা হয়? বিক্রয় করলে মুনাফা হয়। আর এই লাভের অনুপাতগুলোকে সবসময় কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। ক্লিয়ার ভাইয়া? 100 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। ওকে, নেক্সটে যাই আমরা, এখন দেখি। পরে বলছে উপার্জন ক্ষমতার অনুপাত কি? খুব ভালো করে বুঝবেন, উপার্জন ক্ষমতার অনুপাত কোনটি? ভাইয়া, যার সাথে আয় বা লাভ থাকে, যে অনুপাতের সাথে কি থাকে? আয় বা লাভ থাকে, সেটি হচ্ছে উপার্জন ক্ষমতার অনুপাত। ক্লিয়ার ভাইয়া? তাহলে উপার্জন ক্ষমতার অনুপাতগুলো খুব সহজ, যেগুলোর সাথে আয় বা লাভ দেখব সেগুলো হচ্ছে কি? উপার্জন ক্ষমতার অনুপাত। ওকে, আর যদি আপনাকে বলে কার্যকারিতার অনুপাত, কিসের অনুপাত? কার্যকারিতার অনুপাত, তাহলে যাদের সাথে আবর্তন কথাটা দেখব, কি দেখব ভাইয়া? আবর্তন কথাটা দেখব, সেটি হবে কার্যকারিতার অনুপাত। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে? তাহলে এটা ভালো করে আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখি আমি কি বলেছিলাম, যার সাথে লাভ বা আয় থাকবে। ভাইয়া দেখেন তো কোন অনুপাতের সাথে লাভ বা আয় আছে? এই যে দেখেন নিট লাভ অনুপাত, তাহলে এটি হয়ে যাবে কি ভাইয়া? এটি হয়ে যাবে আমাদের উপার্জন ক্ষমতার অনুপাত। ক্লিয়ার ভাইয়া? সবাই সবাই বুঝতে পেরেছেন? ওকে, কই আমির স্যার একটা সুখবর দিবে লাইভে থাকা অবস্থায়, তো সুখবর কই দিয়ে দিলেন নাকি? আমির স্যার দেখতে তো পেলাম না স্যার। নেক্সটে যাই, দেখেন কি বলেছে, নিট মুনাফার আদর্শ মান কত? ভাইয়া নিট মুনাফার আদর্শ মান কত বলেন তো? আগে আমরা জানি মোট মুনাফার আদর্শ মান কত, সেটা জানি। মোট মুনাফার আদর্শ মান কত সেটা আগে জানি আমরা, ঠিক আছে। এটা কিন্তু লাগবে, পরীক্ষায় আসবে। মোট মুনাফার আদর্শ মান হচ্ছে কত বলেন তো ভাইয়া? 20% থেকে 30%, তাই না? এটা হচ্ছে মোট মুনাফার। আর হচ্ছে নিট মুনাফার আদর্শ মান কত ভাইয়া? নিট মুনাফার আদর্শ মান হচ্ছে 5% থেকে 10%, রাইট? মনে আছে সবার? বলেন, এটা মনে আছে সবার? মেসেঞ্জার চেক করতে বলেছে স্যার। আচ্ছা, স্যার আবার গোপনে কি যে বলছে আল্লাহ জানে। বাহ, জটিল কাজ করেছে আমির স্যার আজকে। ভেরি গুড স্যার, কথা হবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে মোট মুনাফার আদর্শ মান, আর এটা হচ্ছে নিট মুনাফার আদর্শ মান। মনে থাকবে ভাইয়া? এখন আপনাকে যদি আমি বলি পরিচালন মুনাফা অনুপাতের আদর্শ মান কত, বলেন কে পারে দেখি? পরিচালন মুনাফার আদর্শ মান কত বলেন? বলেন, এটার উত্তর করেন সবাই দেখি তো ভাইয়া। পরিচালন মুনাফার আদর্শ মান কত কে বলতে পারে? এগুলো নোট করতে হবে ভাইয়া, এগুলো নোট করতে হবে, নাহলে হবে না। এগুলো নোট করতে হবে, বারবার পড়তে হবে। বলেন, পরিচালন মুনাফার আদর্শ মান কত? এই প্রশ্নের উত্তর করেন সবাই। কই কারো কমেন্ট দেখি না। জানি না, জানি না, জানি না। আচ্ছা দেখেন, তাহলে এই যে বোর্ডে যে আসছে আপনার পারা উচিত ছিল না? এই পরিচালন মুনাফার আদর্শ মান হচ্ছে 15 থেকে 18%। ওকে ভাইয়া, 15 থেকে 18%, মনে থাকবে? তাহলে পরিচালন মুনাফার আদর্শ মান কত ভাইয়া? পরিচালন মুনাফার আদর্শ মান হচ্ছে 15 থেকে 18%, মনে থাকবে সবার ভাইয়া? তাহলে 3টা মুনাফার আদর্শ মান নোট করে নেবেন। ওকে, 3টা মুনাফার আদর্শ মান নোট করে নেবেন সবাই। ক্লিয়ার ভাইয়া?
তিনটা মুনাফার আদর্শ মান নোট করে নেন। ওকে ওকে, নেক্সটে যাই আমরা দেখি। শেয়ার প্রতি আয় বা ইংরেজিতে বলে ইপিএস। ইপিএস মানে কি ভাইয়া? আর্নিংস। ইপিএস মানে কি? আর্নিংস। পিতে কি ভাইয়া? পার, আর এসতে কি? শেয়ার। এটাকে বাংলা করলে হয় শেয়ার প্রতি আয়। তাহলে বলেছে শেয়ার প্রতি আয় কিভাবে নির্ণয় করা যায়। ওকে, শেয়ার প্রতি আয় নির্ণয় করার সূত্র হচ্ছে নিট মুনাফা মাইনাস অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ ডিভাইডেড বাই সাধারণ শেয়ার সংখ্যা। ওকে ভাইয়া, তাহলে উত্তর কি বললাম আমি? নিট মুনাফা মাইনাস অগ্রাধিকার লভ্যাংশ। তাহলে নিট মুনাফার সাথে মাইনাস অগ্রাধিকার নাই, তার মানে এটা হবে না। নিট মুনাফা মাইনাস অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ সাধারণ শেয়ার সংখ্যা। ইয়েস, এটা হচ্ছে আর্নিং পার শেয়ারের সূত্র, অর্থাৎ একটি শেয়ারে আপনি কত টাকা করে আয় করবেন এটি বের করার সূত্র কি? এটি বের করার সূত্র হচ্ছে নিট মুনাফা মাইনাস অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ, অর্থাৎ মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশকে বাদ দিয়ে দিবেন, যেটা বাকি থাকবে ওটাই পাবে সাধারণ শেয়াররা। সেজন্য সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে আমি কি করব? ভাগ করব। ওকে, নিট মুনাফা মাইনাস অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ অগ্রাধিকার শেয়ার সংখ্যা, সে কারণে এটা হবে না, সাধারণ শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। নিট মুনাফা অগ্রাধিকার শেয়ার সংখ্যা বলেছে, না সংখ্যা না, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ হতে হবে। তাহলে উত্তর কি হবে? উত্তর হতে হবে বি। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? উত্তর কি হবে? উত্তর হবে বি। সবাই কি ক্লিয়ার এটা? ওকে, তাহলে উত্তর হবে খ। ভেরি গুড, নেক্সটে যাই আমরা দেখি কি বলেছে। এটা তো হইল পরিচালন মুনাফার আদর্শ মান। এবার দেখেন আমাদেরকে বলেছে নিট লাভের হার কত। নিট লাভের হার কত? রাজশাহী বোর্ড 23। নিট লাভের হার মানে হচ্ছে নিট লাভ অনুপাত। ঠিক আছে ভাইয়া, এই অনুপাতকে হারও বলা যায়। তাহলে ভাই আমাকে আগে জানতে হবে নিট লাভ অনুপাতের সূত্র কি। যেহেতু নিট লাভ অনুপাত নির্ণয় করছি, ওপরে থাকবে নিট লাভ। এখন কথা হচ্ছে লাভ হবে কিভাবে? লাভ হবে বিক্রয় করলে। কি করলে? বিক্রয় করলে, সে কারণে নিচে থাকবে নিট বিক্রয়। আর হার যেহেতু বলেছে গুণ দিতে হয় 100 দিয়ে, এটা হচ্ছে ভাইয়া সূত্র আমাদের। এখন আমরা দেখি নিট বিক্রয় 42,000 টাকা, তাই না? নিট বিক্রয় কত বলেছে? 42,000 টাকা। তাহলে নিট বিক্রয় আমরা লিখে দিই 42,000 টাকা, এই যে লিখলাম। এখন প্রশ্নে কি কোথাও আমাদের প্রশ্নের কি কোথাও আমাদের ভাইয়া কি দেয়া আছে বলেন তো? প্রশ্নের কোথাও কি আমাদের নিট লাভ দেয়া আছে? উত্তর হচ্ছে নাই। সেজন্য আমাদেরকে নিট লাভ বের করতে হবে। তাহলে দেখেন মুনাফা দেয়া আছে। কোন মুনাফা? মোট মুনাফা কত? 10,500। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়কে কি করতে হয়? পরিচালন ব্যয়কে মাইনাস করতে হয়। তাহলে কত হবে বলেন তো? 6,400 হবে, তাই না ভাইয়া? 6,400 মাইনাস করার পরে আর কি বলেছে? অপরিচালন আয়। অপরিচালন আয় থাকলে কি করতে হয়? যোগ করতে হয় 2,000। তাহলে কত হবে ভাইয়া? 6 আর 2 8,400। তাহলে এই 8,400 হবে আমাদের কি ভাইয়া? 8,400 হবে আমাদের নিট লাভ। তাহলে নিট লাভ বসাই দেন। 8,400 গুণন 100 করেন, কত হয় ভাইয়া বলেন তো দেখি? এটা করলে কত হয়? এটা করলে কত হবে? 20% হবে, তাই না? তাহলে উত্তর হবে কত আমাদের? উত্তর হবে 20%। সবাই কি বুঝতে পেরেছেন বলেন? সবাই কি বুঝতে পেরেছেন যে আমাদের নিট লাভটা কি করে বের করতে হলো? মোট লাভ দেয়া আছে, আমরা মোট লাভ থেকে কি জানি? সকল পরিচালন ব্যয়গুলোকে মাইনাস করব, অপরিচালন ব্যয়কে মাইনাস করব, অপরিচালন আয়কে প্লাস করব, পরিচালন আয়কে প্লাস করব, করার পরে যেটা থাকে সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে আমাদের নিট লাভ। ক্লিয়ার ভাইয়া সবাই? ওকে, থ্যাংক ইউ। নেক্সটে যাই আমরা, তাহলে দেখি কি বলেছে। দেখেন প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য বেশি দেখালে কি হবে? ভাইয়া এগুলো পারেন আপনারা বলেন তো? এই জিনিসগুলো কি আপনারা পারেন? ইয়েস অর নো ভাইয়া বলেন তো? এই প্রশ্নের সলভিং গুলো কি আপনারা পারেন? একটু বলেন তো আমাকে, এই প্রশ্নের সলভিং গুলো কি পারেন? প্রারম্ভিক মজুদ বেশি দেখালে কি হবে? সমাপনী মজুদ বেশি দেখালে কি হবে? এই সলভিং গুলো কি পারেন আপনারা? দেখেন খুব ম্যাজিক ট্রিক শেখাই দিই। অ্যাডমিশনে খুব আসে এই প্রশ্নগুলো, আপনাদের বোর্ডেও এসেছে না? অ্যাডমিশনে অনেক আসে এই প্রশ্নগুলো। দেখেন খুব ভালো করে দেখাই দিই ম্যাজিক ট্রিক, এবং এই ট্রিকের আবিষ্কারক হচ্ছে আমি। ঠিক আছে,
এই ট্রিক আমারই আবিষ্কার করা। অ্যাডমিশনেরও অনেক ভালো ভালো বইগুলোতে দেখবেন সুন্দর করে ছক করে মুখস্থ করে দিয়েছে, কিন্তু মুখস্থ থাকে না ছেলে মেয়েদের। ওকে, এখন দেখেন এটাকে আমরা কিভাবে সলভ করব। প্রারম্ভিক মজুদ বেশি দেখালে ভাইয়া আমাকে বলতে হবে প্রারম্ভিক মজুদ পণ্য কি হিসাব। প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে কি হিসাব? ব্যয় হিসাব। ঠিক আছে, প্রারম্ভিক মজুদ কি হিসাব ভাইয়া? প্রারম্ভিক মজুদ হচ্ছে ব্যয় হিসাব। ক্লিয়ার? প্রারম্ভিক মজুদ পণ্য কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে এখন আমাকে বলেন ব্যয়কে কি বলেছে? ব্যয়কে বেশি দেখালে কি হবে? প্রারম্ভিক মজুদ যেহেতু ব্যয় হিসাব, তাহলে কি এর সাথে কি চলতি দায়ের কি কোনো সম্পর্ক আছে? এটা তো চলতি দায় হিসাব না, সেজন্য এটা আমি কি করলাম? কেটে দিলাম। এটা উত্তর হবেই না। ওকে, এটি উত্তর কি হবে না? এটা উত্তর হবেই না। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার দেখি ভাইয়া বলেন তো প্রারম্ভিক মজুদ হচ্ছে ব্যয় হিসাব, এই ব্যয়কে যদি আপনি বেশি দেখান তাহলে মুনাফা কি হয়? ব্যয় বেশি হলে মুনাফা কমে যায় না ভাইয়া? ব্যয়কে যদি আপনি বেশি দেখান তাহলে মুনাফা কি হবে? কি বলেছে? নিট মুনাফা কম দেখানো হবে। তার মানে এটা রাইট। ওকে, তাহলে প্রারম্ভিক মজুদ কি হিসাব? ব্যয় হিসাব। ব্যয়কে যদি বেশি দেখান বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে না ভাইয়া? বলেন তো প্রারম্ভিক মজুদ কি বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রের মধ্যে আছে না? তাহলে প্রারম্ভিক মজুদ নামে যদি ব্যয়কে বেশি দেখান তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ও কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে না ভাইয়া? তাহলে কি এটাও রাইট না? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2 ও 3। সবাই বুঝছেন ভাইয়া? বলেন তো সবাই কি বুঝছেন? বলেন সবাই কি বুঝতে পেরেছেন? চলতি সম্পদ করি ভাইয়া সমাপনী মজুদকে। সমাপনী মজুদ চলতি সম্পদ, প্রারম্ভিক মজুদ ব্যয় হিসাব। ক্লিয়ার সবাই ভাইয়া? তাহলে উত্তর হবে 2, 3। ওকে, একজন বলছে কোন ক্লাসের? ক্লাস 1 এটা, বুঝছেন? এটা হচ্ছে ক্লাস 1। ওকে, নেক্সটে যাই দেখি। নেক্সটে বলছে সমাপনী মজুদ পণ্য বেশি দেখালে কি হবে? যশোর বোর্ড 21। ভাইয়া দেখেন সমাপনী মজুদ কি হিসাব সেটি আগে জানতে হবে। সমাপনী মজুদ হচ্ছে কি হিসাব? সম্পদ হিসাব। ওকে, সমাপনী মজুদ হচ্ছে সম্পদ হিসাব। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এখন সম্পদের সাথে ব্যয়, ওকে, সম্পদের সাথে ব্যয়ের একটি যুদ্ধ সম্পর্ক, মানে মারামারি সম্পর্ক। বুঝতে পেরেছেন? সম্পদের সাথে ব্যয়ের একটি কি সম্পর্ক? মারামারি সম্পর্ক। ওকে, বোঝা গেছে ভাইয়া? আর সম্পদের সাথে আয়, এই সম্পদের সাথে আয়ের হচ্ছে ভালোবাসার সম্পর্ক। ক্লিয়ার ভাইয়া? আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? বলেন তো আমি কি বললাম? সম্পদের সাথে আয়ের সম্পর্কটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। ক্লিয়ার? আর সম্পদের সাথে ব্যয়ের সম্পর্কটা কেমন? মারামারি সম্পর্ক। এতটুকু ক্লিয়ার সবাই? ওকে, এখন ভাইয়া বলেন সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক যদি মারামারি হয় তাহলে সম্পদ যদি বাড়ে ব্যয় কি হবে? কমবে না ভাইয়া? যার সাথে আপনার মারামারি সম্পর্ক তার সাথে কি কোনোদিন মনের মিল হবে? জীবনেও হবে না, তাই না? তাহলে এখন বলেন সমাপনী মজুদ যদি বেশি দেখায় তাহলে ব্যয় কি হয়ে যাবে? ব্যয় কম হবে না ভাইয়া? ব্যয় কম হবে। সেজন্য দেখেন বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পায়। সঠিক আছে না ভাইয়া? সঠিক আছে। আর কি বলেছি? সম্পদের সাথে আয়ের সম্পর্ক ভালোবাসার। ভালোবাসার মানে কি? মনের খুব মিল। সম্পদও যদি বাড়ে আয়ও বাড়বে, তাই না ভাইয়া? তাহলে দেখেন মোট মুনাফা বৃদ্ধি পায়, তাহলে সম্পদ বেশি মানে কি? মুনাফাও বৃদ্ধি। তাহলে এটা আর এটা রাইট হচ্ছে না ভাইয়া? আর এখানে কি বলেছে? নিট ক্রয় বৃদ্ধি পায়। সমাপনী মজুদের সাথে নিট ক্রয়ের কোনো সম্পর্ক নাই। তাহলে উত্তর হবে কি ভাইয়া? উত্তর হবে 1 ও 3। সবাই ক্লিয়ার? বলেন সবাই ক্লিয়ার ভাইয়া? একজন বলল যে যাকে বেশি ভালোবেসেছি তার থেকে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। তাহলে আপনি হচ্ছে ব্যর্থ। হ্যাঁ, ইয়ানুর বলছে লাভটা সেই হয়েছে। আচ্ছা, ওকে, সবাই ক্লিয়ার? লাভ তো জীবনে আঁকাইনি, বুঝছেন? এই বোর্ডেই প্রথম আঁকাইছি, তারপরে বোর্ডে আঁকানো সহজ, হ্যাঁ, খাতায় কিন্তু এত সুন্দর হইতো না। সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে, নেক্সটে যাই তাহলে। তাহলে উত্তর হবে 1 ও 3। এবার দেখি কি বলছে আমাদেরকে। আমাদের বলছে বিক্রিত পণ্যের ব্যয় কত? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি বের করতে পারবেন এখান থেকে? বিক্রিত পণ্যের ব্যয় দুইটা সূত্র না ভাইয়া? বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে বিক্রয় মাইনাস মোট লাভ এই সূত্র কি ব্যবহার করতে পারবো এই প্রশ্নে ভাইয়া? দেখেন তো, এটা হচ্ছে ছোট সূত্র। তো প্রথমে আমরা চেষ্টা করব ছোট সূত্রটা দিয়েই বের করার, তাই না? তো এখানে কি ছোট সূত্র কি খাটাইতে পারবো? বলেন তো
পারবো না, তাই না ভাইয়া? তাহলে কি করব বলেন, তাহলে কি করব? একজন বলছে স্যার কি আপুকে লাভ করে না, তো লাভ করতে কি এই লাভ আঁকাইতে হয়? আঁকাইলে লাভ করা হয় বলেন তো? এটা তো আপনারা করবেন এগুলো। তাহলে এটাতে আমি কিভাবে নির্ণয় করব? এই সূত্র পড়বে না এখানে, তাহলে কোন সূত্র পড়বে ভাইয়া? এখানে আমাদের যে সূত্রটা পড়বে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ 1,50,000, তাই না? এর সাথে কি যোগ করব? নিট ক্রয়। তাহলে ক্রয় দেখতে পাচ্ছি আমি কত টাকা, 6 লাখ টাকা আমি ক্রয় দেখতে পাচ্ছি, তাহলে সেই 6 লাখ টাকা আমি যোগ করব, তাই না ভাইয়া? তাহলে কত আসে? 7,50,000। এখান থেকে আমি যোগ করব কি? ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, আন্তঃপরিবহন আছে না ভাইয়া? তো সেই আন্তঃপরিবহনকে যোগ করেন, কত সেটা ভাইয়া? 1,20,000। তাহলে এখানে কত হবে? 8,70,000, তাই না ভাইয়া? এখানে মাইনাস করব কি? মাইনাস করব আমরা সমাপনী মজুদ, কত হাজার? 80,000। তাহলে কত হয়? তাহলে আমাদের হবে 7,90,000। এই 7,90,000ই কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, যদি ক্যালকুলেশনে ভুল না করি, তাই না? সবাই ক্লিয়ার ভাইয়া? স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন করি, আপনি কি লাইফে প্রেমে পড়েছেন স্যার? এটা কি প্রেম বিষয়ক ক্লাস হচ্ছে নাকি ভাই? বলেন বলেন, সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন, সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন, সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার তাই না? ওকে, সূত্র মনে রাখার উপায় কি? সূত্র তো মনে রাখতেই হবে। সূত্র মনে রাখতে হইলে যেটা করতে হবে, বারবার বারবার সূত্র লিখে 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 এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। মুখস্থ করলে কোনোদিন মনে থাকবে না। সূত্রগুলো বারবার লিখবেন আর এই ম্যাথগুলো এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন লিখে লিখে, তাহলে মনে থাকবে। ঠিক আছে ভাইয়া? ওকে, এবার নেক্সটে যাই আমরা। ঠিক আছে, দেখেন কি বলেছে আমাদেরকে, বলছে মোট মুনাফার অনুপাত কত। তাহলে মোট মুনাফার অনুপাত মানে কি? ওপরে থাকবে কে? মোট মুনাফা। আর আমি একটা কথা বারবার বলছি, কি করলে মুনাফা হয় ভাইয়া? বিক্রয় করলে মুনাফা হয়, সেজন্য নিচে থাকবে নিট বিক্রয় ইন্টু কত? ইন্টু হচ্ছে 100। তাহলে এখন আমরা দেখি তো এই প্রশ্নে আমরা বের করতে পারি কিনা। মোট মুনাফা কত? আমরা দেখলাম বিক্রিত পণ্যের ব্যয় বের হইল কত? 7,90,000 টাকা, তাই না? তা আমরা কি জানি ভাইয়া? বিক্রয় আছে কত? প্রশ্নে বিক্রয় আছে হচ্ছে 10 লাখ টাকা। এই 10 লাখ থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়কে মাইনাস করি 7,90,000 টাকা, তাহলে থাকে কত ভাইয়া? 2,10,000 টাকা থাকে না? এই 2,10,000 টাকায় কি আমার মোট মুনাফা, রাইট? 2,10,000 টাকা মোট মুনাফা। এটাকে আমি ভাগ দিব কি দিয়ে? নিট বিক্রয় দিয়ে ভাগ দিব। সে বিক্রয় আছে কত? বিক্রয় আছে 10 লাখ টাকা, ইন্টু কত? ইন্টু হচ্ছে 100। তাহলে 10 লাখের মধ্যে 2,10,000, উত্তর হবে 21%। কত হবে উত্তর ভাইয়া? 21%। ক্লিয়ার সবাই? বলেন, সবাই কি বুঝছেন ভাইয়া? উত্তর কত হবে? 21%। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? বলেন। ওকে, তাহলে উত্তর হবে 21%। কেমনে হইলো? সবাই ক্লিয়ার হতে পেরেছেন ভাইয়া? কিভাবে হয়েছে সবাই বুঝছেন? ভাই ক্লাস নিয়ে এতবার কল দেয় কেন? সবাই বুঝছেন? ওকে, ভেরি গুড। খুব ফ্লোতে আছেন তো, এখন তো সবাই বুঝবেন ভালো। দেখেন কি বলেছে, দায়ী মালিকানা অনুপাত কোন ধরনের অনুপাত? ভাইয়া দেখেন কিছু অনুপাত আছে না? দায় মালিকানা অনুপাত, তারপরে কি আছে? দায় মোট সম্পত্তি অনুপাত আছে, দায়, তারপরে দায় সম্পত্তি তো হইলো, তারপরে কি আছে বলেন তো? সম্পদ মালিকানা অনুপাত আছে না? এগুলো মূলধন গিয়ারিং অনুপাত আছে এগুলো ভাইয়া। এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলোকে কি বলা হয় জানেন? এই অনুপাতগুলোকে বলা হয় আর্থিক সচ্ছলতার অনুপাত। কি অনুপাত বলা হয়? এদেরকে বলা হয় আর্থিক সচ্ছলতার অনুপাত। ওকে, এই আর্থিক সচ্ছলতার অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের কি নির্দেশ করে? আর্থিক সচ্ছলতার অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের দায় বা মোট দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে। ঠিক আছে ভাইয়া? মোট দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে। ওকে, দায় অথবা মোট দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে। ক্লিয়ার ভাইয়া? আর যদি আপনাকে বলতো যে কি চলতি দায় পরিশোধ ক্ষমতা কি দিয়ে নির্দেশ করব, বা স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা কি দিয়ে নির্দেশ করব, তাহলে উত্তর হইতো চলতি অনুপাত দিয়ে। ওকে ভাইয়া? আর যদি বলে
দায় পরিশোধ ক্ষমতা বা মোট দায় পরিশোধ ক্ষমতা কি দিয়ে নির্দেশ করব? উত্তর হবে আর্থিক সচ্ছলতা অনুপাত। সবাই কি বুঝছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি এটা? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? বলেন। এটা একটু সুন্দর করে নোট করে রাখবেন। এই যে প্রশ্ন এসেছে না, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসে, প্রতিটা প্রশ্ন অ্যাডমিশন টেস্টে এসেছে আপনাদের এই রিলেটেড। ওকে, তাহলে বলেন দায় মালিকানা অনুপাত দিয়ে কি নির্দেশ করবে? বলেন কোন ধরনের অনুপাত এটা? উত্তর কি হবে? এটার উত্তর কি হবে স্যার? বলেন তো স্যার, এটার উত্তর কি হবে? এখনো ক্লিয়ার হতে পারেননি আপনি, আবার কি ক্লিয়ার হতে পারছেন না ভাই? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সচ্ছলতার অনুপাত। ওকে, দেখেন কি বলেছে, কোন অনুপাতের মাধ্যমে স্থির খরচযুক্ত তহবিল জানা যায়? তাহলে উত্তর হবে দেখেন মূলধন গিয়ারিং অনুপাতের মাধ্যমে স্থির খরচযুক্ত তহবিল জানা যায়। ভাইয়া দেখেন মূলধন গিয়ারিং অনুপাত দুটি সূত্র দিয়ে বের করা যায়। ওকে, মূলধন গিয়ারিং অনুপাত এর দুটি সূত্র রয়েছে, তাই না ভাইয়া? দুটি সূত্র দিয়ে আপনি বের করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমে আপনি স্থির খরচযুক্ত তহবিল লিখবেন আর নিচে লিখবেন সাধারণ শেয়ারের মালিকানা। ওকে, আবার আপনার যদি মনে হয় যে না এইভাবে লিখতে আমার ইচ্ছা হচ্ছে না, তাহলে আপনি ওপরে দিবেন নিচেরটা সাধারণ শেয়ারের মালিকানা, অর্থাৎ সাধারণ শেয়ারের মালিকানা সত্ত্ব, নিচে দিবেন আপনি স্থির খরচযুক্ত তহবিল, তাও হবে। ওকে ভাইয়া, ক্লিয়ার সবাই? তাহলে মূলধন গিয়ারিং অনুপাতের মাধ্যমে আমরা এই দুটা সূত্র ইউজ করতে পারবো। এই দুইটা সূত্র দিয়েই আমরা মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করতে পারবো। ঠিক আছে ভাইয়া? এখন কথা হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল কি জিনিস? স্থির খরচযুক্ত তহবিল মানে হচ্ছে, খুব ভালো করে শুনবেন, এই জায়গা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। স্থির খরচযুক্ত তহবিল, ঠিক আছে, স্থির খরচযুক্ত তহবিল সমান অগ্রাধিকার শেয়ার মূলধন প্লাস দীর্ঘমেয়াদী দায়। ওকে, এখন বাংলা কথায় যদি বলেন দীর্ঘমেয়াদী দায় মানে কি? ঋণপত্র বা ঋণ। ওকে, এই দুইটা মিলে কি হয়? স্থির খরচযুক্ত তহবিল হয়। সবাই বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে ভাইয়া, এখন কথা হচ্ছে এই যে দেখেন এগুলোকে স্থির খরচযুক্ত তহবিল কেন বলি? দেখবেন অগ্রাধিকার শেয়ারের সামনে একটা এরকম লেখা থাকে 6% অগ্রাধিকার শেয়ার। তার মানে এই যে অগ্রাধিকার শেয়ারের 6% কি? এটা লভ্যাংশ। এটা কি? স্থির সব সময়। ঋণের আগে লেখা থাকবে 10% ঋণপত্র। তার মানে কি? এই যে ঋণের 10% সুদ, এটা কি? স্থির। তাহলে স্থির খরচযুক্ত তহবিল মানে কি? অগ্রাধিকার শেয়ার মূলধন আর দীর্ঘমেয়াদী দায়। এই দুইটাকে আমরা কি বলবো? এই দুইটাকে আমরা বলবো স্থির খরচযুক্ত তহবিল। ঠিক আছে না? অদল বদল করলে উত্তর দুই রকম আসবে, কিন্তু দুইটাই রাইট, যে কোনো একটা করলেই ফুল মার্ক পাবেন। ক্লিয়ার ভাইয়া? বলেন। তাহলে নেক্সটে আমরা যাই, দেখি কি বলছে। এই যে দেখেন প্রশ্ন দিয়ে দিয়েছে দিনাজপুর বোর্ড 19 সালে আমাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছে স্থির খরচযুক্ত তহবিল কোনটি? দীর্ঘমেয়াদী ঋণপত্র। প্রদেয় হিসাব তো হবে না, কারণ এটা কি? এটি হচ্ছে চলতি দায়, তার মানে তো এটি হওয়ার প্রশ্নই আসে না। আমি কি বলেছি? অগ্রাধিকার শেয়ার আর দীর্ঘমেয়াদী ঋণপত্র, এই দুইটাকে কি বলা হয়? স্থির খরচযুক্ত তহবিল বলা হয়। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 1 ও 3। সবাই বুঝছেন ভাইয়া? বলেন। ভেরি গুড। ওকে, নেক্সটে যাই আমরা, দেখি কি বলছে। ও আচ্ছা, নেক্সটে কি ক্লাস শেষ? তাহলে এই যে অনুপাত থেকে আমি আপনাদের 60টা সিকিউ নিয়েছিলাম। ঠিক আছে, এই 60টা সিকিউ প্লাস আজকে মোটামুটি 30টার মতো এমসিকিউ দেখাইলাম। ঠিক আছে, এগুলো দেখে যান। অনুপাতে আপনি 24 মার্ক পাবেন 100-র মধ্যে। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন আমার কথা? আমি অনুপাত থেকে আপনাদেরকে 60টা সিকিউ দেখাইছি, ইউটিউবে অ্যাভেলেবল। ওকে, অ্যাকাউন্টিং ক্লাব ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল। সেই সাথে সাথে এমসিকিউ আজকে দেখাইলাম 30টা, প্রায় 30টার মতো এমসিকিউ দেখাইছি। 2টা ক্লাস করে যান, আপনি এখান থেকে ইজিলি 24 মার্ক নিতে পারবেন। ক্লিয়ার ভাইয়া? এখান থেকে কত মার্ক পাবেন আপনি? 24 মার্ক নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, 60টা সিকিউ কই পাবো?
সারটা সিকিউ হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাব লিখে সার্চ দিবেন ইউটিউবে, দিয়ে দেখবেন ভিডিওগুলো, ভিডিওর মধ্যে যাবেন, প্লে লিস্টে যাবেন, দেখবেন অনুপাতের প্লে লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? অ্যাকাউন্টিং ক্লাব ইউটিউবে যখন আপনি যাবেন সার্চ করে, ঠিক আছে, ইউটিউবে যে প্লে লিস্টে যাবেন, এই প্লে লিস্টে গেলেই দেখবেন যে অনুপাতের একটা প্লে লিস্ট দেওয়া আছে, একসাথে 7টা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলেই হবে। আমি নেক্সট যে প্লেলিস্টটা তৈরি করছি সেটা হচ্ছে আপনাদের শেয়ার ইস্যুর ওপরে। কিসের ওপরে? শেয়ার ইস্যুর ওপরে, ঠিক আছে? এই শেয়ার ইস্যু থেকেও ইজিলি আপনি 2টি সিকিউ পাবেন। ওকে, শেয়ার ইস্যু থেকেও আপনি ইজিলি 2টা সিকিউ কিন্তু আপনি পাবেন। ওকে, তো শেয়ার ইস্যুর মধ্যে অনেক ঝামেলা, অধিহার অবহার, জমির বিনিময়ে শেয়ার কিনছে, অবলেখককে কমিশন দিচ্ছে বা দিচ্ছে না, কম আবেদন পেয়েছে, সেই ক্ষেত্রে কি করবে? তো এরকম যত প্রশ্ন আছে আমি জাস্ট শেয়ার ইস্যু থেকে আপনাদেরকে 5টা সিকিউ করাবো। এই 5টা সিকিউ করে গেলে ইনশাল্লাহ 100% কমন। ওকে ভাইয়া, 5টা সিকিউ করাবো, 5টা সিকিউ করাইলে এখান থেকে 100% কমন পাবেন। ওকে, সবাই বুঝতে পেরেছেন? বলেন স্যার, আমাদের বলেন কি বলবো? ম্যানেজমেন্ট ফার্স্ট চ্যাপ্টারের বাকি পিডিএফ না? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা নাই। ওকে ওকে, হ্যাঁ, স্লাইড মাইড এগুলো সব দিয়ে দেওয়া হয়। আমি আবারও বলছি স্লাইড কিভাবে পাবেন, আমি আবারও বলি যে স্লাইড কিভাবে পাবেন, সেটা হচ্ছে আপনারা এই যে দেখেন, কই গেল ইয়ানুর, কি আছে নাকি ক্লাসে? আচ্ছা, কই, ও আচ্ছা, লাইট তো কেটে গেছিল তাই না? স্লাইড পাওয়ার জন্য যা করতে হবে সেটা হচ্ছে খুবই সিম্পল, ঠিক আছে? খুবই সিম্পল ঘটনা, সেটা হচ্ছে ফেসবুকে যাবেন, ঠিক আছে? ফেসবুকে যে আমাদের যে কি আছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এই অধ্যায় করতে পারবেন, এই অধ্যায় তো সবার আগে করবেন, ঠিক আছে? এই অধ্যায় আপনি সবার আগে করবেন। হ্যাঁ, এই চ্যাপ্টারের ওপরে আপনাদের যেটা হবে, ঠিক আছে, এই চ্যাপ্টারের ওপরে আপনাদের কালকে পরীক্ষা হবে, কালকে আগামীকাল রাত 9টায়। ওকে, আগামীকাল রাত 9টায় এক্সাম হবে। ওকে ভাইয়া, আগামীকাল রাত 9টায় এক্সাম হবে, ক্লিয়ার? আগামীকাল রাত 9টায় অনুপাতের উপরে এক্সাম হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারের উপরে এমসিকিউ এক্সাম হবে, ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? বলেন। হ্যাঁ, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারও আসবো, টেনশন নিয়েন না, সব আসবো, ঈদের মধ্যে সব কমপ্লিট করে দেবো আপনাদের, ঠিক আছে? আমাদের তো ঈদের ছুটি নাই, ধরেন কোনোবার ঈদের ছুটি পাই না, তো ঈদের মধ্যে সব কমপ্লিট করে দেবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন দেখেন, ও যেটা বলছিলাম, আমাদের একটা গ্রুপ আছে এইচএসসি, এই গ্রুপে তো আমার মনে হয় সবাই অ্যাড আছি না? এই গ্রুপে তো মনে হয় সবাই অ্যাড আছি তো নাকি? সবাই বলেন যে এটা খুঁজে পাই না, সেটা খুঁজে পাই না। আমার তো মনে হয় এই গ্রুপে সবাই অ্যাড আছি আমরা, ঠিক আছে? এই গ্রুপে যদি অ্যাড থেকে থাকেন তাহলে এই গ্রুপে সুন্দর করে এই যে ফিচার্ডের মধ্যে ঢুকবেন, ঠিক আছে? এই ফিচার্ডের মধ্যে ঢুকলে দেখবেন যে এখানে এই যে দেখেন সব দেয়া আছে, কি বলেছি? গোল্ড প্লে লিস্ট, এই যে 20 মার্ক নিশ্চিত, ঠিক আছে? তার মানে এই যে দেখেন, এখানে গেলে আপনি এই যে কমেন্টে সব পারবেন। কমেন্টে যদি যান, দেখেন এই যে সব দেখেন প্লে লিস্টের কি ক্লাসগুলো দেয়া আছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার ফুল হয়ে গেছে। আর এই যে দেখেন হিসাব নির্ণয়ের এটা আপনারা খুঁজছেন, এটাও ফিচার্ডের মধ্যে গেলে আপনি দেখেন হিসাব নির্ণয়ের জিনিসগুলো কিন্তু সব পেয়ে যাচ্ছেন। এই যে হিসাব রিলেটেড আমি কিন্তু সব সলভ করে দিয়েছি আপনাদের, দেখছেন কোনটা কোন হিসাব ভাইয়া? এটা কিন্তু সব সলভ করা আছে, দেখছেন কোনটা কোন হিসাব দিয়ে কিন্তু আমি আপনাদেরকে সব সলভ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এটা দেখলেই কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সটে আসি। আর কি যেন বলছিলাম, ও আচ্ছা, কোনো কিছু বুঝতে বা খুঁজতে যদি সমস্যা হয় সরাসরি আমাকে মেসেজ না দিয়ে এই যে মেম্বারের মধ্যে যদি যান, মেম্বারের মধ্যে যেয়ে দেখবেন যে আপনাদের কিছু বড় ভাই আছে, খুব সুন্দর দেখেন, খুব এদেরকে আমি আসলে একটু প্যারা দিই, সেটা হচ্ছে কই গেল পিপল। আচ্ছা, পিপলের মধ্যে যে দাঁড়ান, এর মধ্যে যদি ঢোকেন তাহলে দেখবেন এটা তো নিউ মেম্বার না? আচ্ছা, আমাদের এই যে মডারেটর আছে, দেখবেন আপনাদের বড় ভাই মডারেটর আছে, ইয়ানুর, হেল্প করে আপনাদেরকে, ঠিক আছে? ইয়ানুরকে মেসেজ দিবেন, ও আপনাদেরকে অ্যাড করে দিবে, ঠিক আছে? দাঁড়ান, ইয়ানুরকে একটু ভাইরাল করে দিই, দাঁড়ান। আপনাদের একজন বড় ভাই আছে কিন্তু, হ্যাঁ, আপনাদেরকে হেল্প করার জন্য, তাকে দিবেন মেসেজ, ও সব আপনাদেরকে অ্যাড করে দিবে, ঠিক আছে? এই যে দেখেন সুন্দর করে দেখেন নোটগুলো করে কিন্তু সুন্দর করে আপলোড দেয় এরা, তো এদের নোটগুলো কিন্তু করা হয়ে থাকছে, ঠিক আছে?
এখানে যে যদি সার্চ দেন, আচ্ছা ইয়ানুর কি আছে ক্লাসে? ইয়ানুর মনে হয় ক্লাসে নাই। ঠিক আছে, দাঁড়ান আমি একটা আইডি দেখাই দিই, একে সার্চ একে দিবেন। ঠিক আছে, এই যে আপনাদের বড় ভাই, এই বড় ভাইকে ইয়া করবেন, মেসেজ করবেন, যদি কোনো কিছু না পান এ আপনাদের ব্যবস্থা করে দিবে সবকিছু। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? বলেন সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? আপনাদের এই যে বড় ভাই আছে এটাকে মেসেজ দিবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপ, আমাদের সকল পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হয়। ঠিক আছে, সকল পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হয়, সকল এক্সাম লিংক। ওকে ভাইয়া, এক্সাম লিঙ্কও আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হয়, সেজন্য হোয়াটসঅ্যাপে আপনাকে অ্যাড থাকতে হবে। আর হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার জন্য এই যে আপনাদের যে বড় ভাই আছে, বড় ভাইকে কি করবেন বলেন? ইনবক্স করবেন। ঠিক আছে, তাহলে ও আপনাদেরকে যত পিডিএফ লাগে, যত ইনবক্সে অ্যাড করা লাগে, যত কিছু লিঙ্ক লাগে সব কিছু আপনাদেরকে দিয়ে দিবে। বোঝা গেছে? এই যে ইয়ানুর চলে আসছে, যে বড় ভাইয়ের লিঙ্ক পেয়ে গেছেন, বড় ভাইকে খুঁজছিলাম এতক্ষণ। ঠিক আছে, তাহলে ইয়ানুরকে ইয়া করবেন। এই যে ইয়ানুর এই যে মেসেজ দিয়েছে দেখেন। ওকে ওকে, হ্যাঁ ম্যানেজমেন্ট পিডিএফ তো দিয়েছি, ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারের পিডিএফ দিয়েছি। ঠিক আছে, আর হচ্ছে আজকে কয় তারিখ বলেন তো? আজকে 9 তারিখ। আগামীকালকে আপনারা একটা রুটিন পাবেন। ওকে, আমি একটু আপনাদেরকে একটু পড়াশোনাটা একটু দেখাই দিই। দেখেন, আগামীকালকে আপনাদেরকে একটা রুটিন দেওয়া হবে। ঠিক আছে, আগামীকাল একটা রুটিন দেওয়া হবে। ঠিক আছে, কি রুটিন ভাইয়া? এটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট। ফাইনাল মডেল টেস্টের একটা রুটিন দেওয়া হবে আগামীকাল, বুঝছেন? আপনাদেরকে এই ফাইনাল মডেল টেস্টের যে রুটিনটা দেওয়া হবে, সে রুটিন অনুযায়ী ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার পুরোটার উপরে এমসিকিউ এক্সাম হবে, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার ফুল এমসিকিউ এক্সাম, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার ফুল এমসিকিউ এক্সাম হয়ে গেল। এরপর ম্যানেজমেন্ট তো গেল, এরপরে যেটা করব আমরা, এইভাবে আপনাদের ফাইন্যান্সের উপরে এক্সাম হবে। ঠিক আছে, ফাইন্যান্স ফার্স্ট, ফাইন্যান্স সেকেন্ড। ক্লিয়ার ভাইয়া? এরপরে আমাদের অ্যাকাউন্টিং এর তো হচ্ছে, অ্যাকাউন্টিং এর আর উৎপাদন ব্যয়ের যদি আমরা ক্লাস নিই, তাহলে উৎপাদন ব্যয়ের যদি আমরা ক্লাস নিই, তাহলে অ্যাকাউন্টিং আমাদের সেকেন্ড পেপারের এমসিকিউ কমপ্লিট। তখন আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের উপরে একটা ফুল এমসিকিউ এক্সাম নিব। ঠিক আছে, এরপরে সেকেন্ড পেপার কমপ্লিট হয়ে গেলে আমরা ফার্স্ট পেপারের এমসিকিউ করব। ওকে, এবং ঈদের আগে আপনাদের মোটামুটি সব এমসিকিউ ক্লাস শেষ করে দিব, এবং সেই সাথে সাথে সেকেন্ড পেপারের যত সিকিউ আছে ঈদের আগে সব ক্লাস আমি দিয়ে দিব। ক্লিয়ার ভাইয়া? তো এইভাবে আর কি ইয়া করেন। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে এখানে শেষ করলাম। ওকে, অনেক কথা হইলো। এবং আমি আবারও বলছি আপনাদেরকে, অ্যাডমিশন ব্যাচে যে ভর্তির বিষয়টা ভাইয়া, অ্যাডমিশন ব্যাচে যারা এখনো ভর্তি হইতে পারেননি, 15 তারিখের মধ্যে অবশ্যই 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 ভর্তি কনফার্ম করবেন। ঠিক আছে, কোনো সমস্যা, কোনো প্রয়োজন থাকলে আমাদেরকে ইনবক্স করবেন, আমাদের যে 4টা পেজ আছে পেজে ইনবক্স করবেন, স্যারদের সাথে কথা বলবেন, ইনশাল্লাহ আপনার ভর্তির ব্যবস্থা হয়ে যাবে। ওকে ভাইয়া, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, এখানে শেষ করলাম। ওকে ওকে।